চেক দিয়েন চেক দিয়েন ও হ্যালো হ্যালো গাইস ওয়েট দাঁড়া জীবন পুরা বেদনাময় হয়ে গেছে রে কি অবস্থা হ্যালো 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 কি অবস্থা আপনাদের সবার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনার তো আমি আছি মোটামুটি ঠিকঠাক সো ইউ আর ব্যাক গাইস আমাদের মাঝখানে ক্লাস একটু অফ ছিল কয়েকদিন কারণ আমার পরীক্ষা চলতেছিল গতকালকে আমার পরীক্ষা শেষ হয়ে গেছে অ্যান্ড মাই গ্র্যাজুয়েশন ইজ কমপ্লিট মোস্ট প্রবাবলি ঠিক আছে সো আজকে থেকে আমরা আবার একটু রেগুলার বেসিসে ক্লাস করব কয়েকদিন এবং আই হোপ 10 তারিখের মধ্যে আপনাদের সিলেবাসও পুরোপুরি কমপ্লিট করে দিব ঠিক আছে ওকে দেখো আমাকে একটু জানাবা সব কিছু ঠিক আছে কিনা যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা দেরি করবো না আমরা ক্লাস শুরু করে দিব কেমন আছেন দাদা ভালো আছি তোরা কেমন আছিস অনেক দিন পর বস আরে বস কি অবস্থা কেমন আছেন দাদা ভালো আছি রে ভালো আছি তোমরা কেমন আছো আমাকে খালি একটু জানাবা দাদা এখন প্ল্যান কি আপনার বলা যাবে না পরে বলবো নি যদি মানে সামহাউ সাকসেসফুল হইতে পারি আমি বলি শোনো মানে আগামী 1 বছর তোমরা দেখবা আমি বেকার হয়ে বসে আছি ঠিক আছে সো তোমরা চাইলে মানে গালিটালি দিও না যে ভাই বুয়েট থেকে পরে বেকার হয়ে বসে আছেন আছি কোনো একটা কারণে 1 বছর একটু ঠান্ডা থাকা লাগবে সামহাউ ইফ আই লাইক ক্যান সাকসিড আই উইল লেট ইউ গাইস নো তোমাদেরকে জানাবো সমস্যা নাই বাট তার আগ পর্যন্ত এটার মতো করে একটু থাকুক খুব বেশি কথা না বলাই বোধহয় ভালো এটা নিয়ে ঠিক আছে সব ঠিক আছে দাদা ঠিক আছে ওকে ফাইন বাকিরা একটু জানাও আমাকে আয় হায় এইখানে তো এ কি কোনো কমেন্টই তো করতেছো না তোমরা আচ্ছা সমস্যা নাই দেখো শুনো আমরা বোধহয় ক্লাসটা শুরু করি খুব বেশি দেরি করব না আমরা আজকে ওকে কারণ আমাদের অনেকগুলো সিকিউ সলভ করা লাগবে এখন আজকে একটা মজার কাহিনী করছে সেটা হলো আমি সিকিউটা ডিলিট করে দিছি এটা দেখতেছো 2 নাম্বার কোয়েশ্চেন ঠিক আছে 1 নাম্বার কোয়েশ্চেন যেটা ছিল সেটা ছিল ময়মনসিংহ বোর্ড 2023 এর কোয়েশ্চেন ওকে বাট আমি তো এই কয়েকদিন ছিলাম না মানে আজকে থেকে মনে করো আবার অ্যাভেলেবেল হয়েছি অনলাইনে সো টাইপিস্ট যেটা করছে ময়মনসিংহ বোর্ড 2023 এর কোয়েশ্চেন টাইপ করছে আর একটা ওকে সো আমি প্রথমে কোয়েশ্চেনটা দেখছি অ্যান্ড সে যেটা টাইপ করছে ওইটার গ নাম্বারটা মোস্ট প্রবাবলি আমি নিজেই পারতেছিলাম না আমি বলি এই কোয়েশ্চেন বোর্ডে আসছে আসলে কই থেকে আসছে এটা পরে আমি একটু টেস্ট পেপারটা খুলে দেখি ময়মনসিংহ বোর্ডে এটা কখনো আসেই নাই টাইপিস্ট যেটা টাইপ করছে ওয়াজ লাইক ও নো যাই হোক গার্ড চলো আমরা তাহলে শুরু করি ওই ময়মনসিংহ বোর্ডের যেই কোয়েশ্চেনটা ছিল ওটা এখানে নাই বাট ওই কোয়েশ্চেনটা ওই আমরা যে সিকিউগুলো রাখছি তার মতোই ওকে বা আমি তোমাদেরকে দেখাই দিব না আমার ফোনে আছে আমি ফোন থেকে দরকার তোমাদেরকে করাই দিব নি ওই 1 নাম্বারটা ঠিক আছে আমরা দেরি না করে লেটস গো গাইস ওকে 2 নাম্বার দেখো কি বলছে এখানে দিনাজপুর বোর্ড 2022 চিত্রে হাইড্রোজেন পরমাণু শক্তি স্তর দেখানো হয়েছে এবং একটা ইলেকট্রন স্থানান্তরের ক্ষেত্রে এ বি এবং সি 3টি ধাপে দেখানো হয়েছে যেন একটি হতে 6513 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন নির্গত হয় ওকে n ইজ ইকুয়ালস টু 2 শক্তি স্তরে বেগ নির্ণয় করো কি বের করতে বলছে বেগ বের করতে বলছে এই বেগের ফর্মুলা কি বেগের ডিরেক্ট ফর্মুলা অ্যাকচুয়ালি আমার নিজেরই মনে নাই সো আমরা যেটা করব আমরা ব্যাসার্ধ বের করব হ্যাঁ ব্যাসার্ধ থেকে বেগ বের করব চলো আমাদেরকে বেগ বের করতে বলছে তাহলে আমরা প্রথমে 2 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধটা বের করি ব্যাসার্ধ বের করার ফর্মুলা কি ছিল বলেন স্যার মনে করো আর এন আমার তো ভালো মতো মনে পড়তেছে কি এন স্কোয়ার্ড এইচ স্কোয়ার্ড ইপসাইলন নট আর কি ছিল পাই এম ই স্কোয়ার্ড মোস্ট প্রবাবলি হ্যাঁ এটা ছিল আমাদের ব্যাসার্ধ বের করার ফর্মুলা ওকে সো এই ফর্মুলার মধ্যে মানটান বসে অ্যাকচুয়ালি আমাদের 2 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ বের করা লাগবে চলো আর 2 বা 2 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ ইজ ইকুয়ালস টু 2 স্কোয়ার্ড ইন্টু 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 মানে প্ল্যাঙ্কের ধ্রুবক যেটা তার উপর স্কোয়ার্ড ইন্টু ইপসাইলন নট 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ডিভাইডেড বাই পায়ের ভ্যালু কত স্যার 3.14 এম কি বলো এম কিসের ভর ইলেকট্রনের ভর না ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 আর ই হলো ইলেকট্রনের চার্জ সেটা কত ইলেকট্রনের চার্জ হলো 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 তার উপর স্কোয়ার্ড ঠিক আছে সো আমরা এখানে মান বসাই দিলেই অ্যাকচুয়ালি 2 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ পেয়ে যাব
পাইছি 2 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ। এখন আমাদের বোর পরমাণুর মডেলের একটা স্বীকার্য ছিল ভরবেগ নিয়ে, ইলেকট্রনের ভরবেগ নিয়ে। সেই স্বীকার্যটা কি ছিল? যে কৌণিক ভরবেগ mvr ইজ ইকুয়ালস টু nh/2 পাই। মনে আছে? মনে আছে? এখান থেকে আমরা বেগটা বের করতে পারবো না? বলো তো বেগ কত হবে? v ইজ ইকুয়ালস টু nh ডিভাইডেড বাই 2 পাই ইন্টু m ইন্টু r। একদম সিম্পল। ওকে, সো এখানে n কত? 2 নাম্বার কক্ষপথ যেহেতু, তার মানে 2 প্ল্যাঙ্কের ধ্রুবক, সেই 2 ইন্টু 6.63 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 2, পায়ের ভ্যালু 3.14, এমটা কি ইলেকট্রনের ম্যাস বা ম্যাস অফ ইলেকট্রন 9.1 ইন্টু 10⁻31, এবং আরটা কি বলো তো? তুমি যেই কক্ষপথে বেগ বের করতেছো ওই কক্ষপথের ব্যাসার্ধ, সেটাই আমরা বের করলাম না এখানে। সো ওখানে 2 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধটা বসাই দিতে হবে, তাহলে আপনার বেগ চলে আসবে। একদম সিম্পল, একদম সিম্পল। সো বেগ বের করতে বললে আমরা প্রথমে ব্যাসার্ধ বের করব, দেন আমাদের কৌণিক ভরবেগের যে ফর্মুলাটা ছিল বোর পরমাণুর মডেলের স্বীকার্য থেকে, সেখান থেকে আমরা বেগটা নিয়ে আসবো। একদম সিম্পল, পারবো? গুড, চলো এটা সহজ ছিল, জাস্ট সূত্র আর কিছু না, 2টা সূত্র খালি। ওকে গুড, এবার ঘ নাম্বার আসো। গতে বলছে উদ্দীপকে প্রদত্ত তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন কণা নিঃসরণের জন্য এ, বি এবং সি এর মধ্যে কোনটা দেয়? খেয়াল করো হয়েছে কি, এ থেকে তোমার, আচ্ছা 4 নাম্বার কক্ষপথ থেকে 2 নাম্বার কক্ষপথে একটা ইলেকট্রন আসছে, সেটা আমরা নাম দিছি এ। 3 নাম্বার কক্ষপথ থেকে 2 নাম্বার কক্ষপথে একটা ইলেকট্রন আসছে, সেটার নাম দেওয়া হয়েছে বি। আর 3 নাম্বার কক্ষপথ থেকে 1 নাম্বার কক্ষপথে একটা ইলেকট্রন আসছে, সেটার নাম দেওয়া হয়েছে সি। দেখো ইলেকট্রন যখন উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে আসে, তখন তারা কি করে? শক্তি বিকিরণ করে, এবং এই যে শক্তিটা বিকিরণ করে, কি আকারে বিকিরণ করে? তাড়িত চৌম্বক তরঙ্গ হিসেবে বিকিরণ করে। সো আমাদের দেখতে হবে যে এখানে কোন ইলেকট্রন স্থানান্তরের জন্য আমরা এই তরঙ্গ দৈর্ঘ্যের, মানে উদ্দীপকে যেটা দেওয়া আছে এই যে 6513 অ্যাংস্ট্রম, এই তরঙ্গ দৈর্ঘ্যের তাড়িত চৌম্বক বিকিরণ বা আলো দেখতে পারবো। সো আমরা যেটা করতে পারি, এই বিকিরণ নিঃসরণের জন্য কতখানি শক্তি নিঃসরণ করা লাগবে সেটা প্রথমে বের করি, দেন আমরা দেখি কোন কক্ষপথে বা কোন ট্রান্সমিশনটার জন্য নির্গত শক্তির পরিমাণ এই ফোটনের শক্তির সমান হয়। মানে ব্যাপারটা কি হয়, ধরো 4 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন আসছে, 4 নম্বর কক্ষপথ আর 2 নম্বর কক্ষপথের শক্তির যে পার্থক্য, ঠিক সমপরিমাণ শক্তির একটা ফোটন বের হয়। সো আমরা একটা কাজ করি, ফোটনের শক্তিটা বের করি, দেন দেখি কোন ট্রান্সমিশনের জন্য কক্ষপথের শক্তির পার্থক্য ফোটনের শক্তির সমান হয়, তাইলেই বলতে পারবো। ঠিক আছে, চলো ফোটনের শক্তি বের করা যাক। ঘ নাম্বারে আসো, দেখো নির্গত ফোটনের শক্তি কি ভাইয়া? নির্গত ফোটনের শক্তি কত হবে বল? তরঙ্গ দৈর্ঘ্য তো দেওয়াই আছে, কেমনে বের করব? hc বাই ল্যামডা। h এর ভ্যালু কত রে? 6.63 ইন্টু 10⁻34। c হলো আলোর বেগ, 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো গেছে? 6513 অ্যাংস্ট্রম। দ্যাট মিনস 6513 ইন্টু 10⁻10। ওকে, সো এখান থেকে আমরা নির্গত আলোর শক্তি পাবো। ওকে, এখন এটাকে তুমি ইলেকট্রন ভোল্টে নিয়ে যাও। কেন নিয়ে যাও খেয়াল করো, তোমার এখানে যে শক্তি স্তরগুলোর যে শক্তি সব কিন্তু ইলেকট্রন ভোল্টে দেওয়া। সো কম্পেয়ার করার জন্য তোমার যে প্রদত্ত শক্তি বা প্রাপ্ত শক্তি সেটাকেও ইলেকট্রন ভোল্টেই নিতে হবে। সো এই যে আমরা যে পাইলাম না ফোটনের শক্তি বা নির্গত ফোটনের শক্তি, এটাকে আমরা কি করব? ইলেকট্রন ভোল্টে নিয়ে যাব। নির্গত ফোটনের শক্তি, ঠিক আছে, নির্গত ফোটনের শক্তি মানে যেটা বের করছি সেটাই, E ইজ ইকুয়ালস টু, তুমি জুলে যে ভ্যালুটা পাইছো সেটাকে ভুল বললাম বোধ হয়, 1.6 ইন্টু 10⁻19 দিয়ে ভাগ করবো। হ্যাঁ সরি, 1.6 ইন্টু 10⁻19 দিয়ে ভাগ, তাহলে ইলেকট্রন ভোল্টে চলে যাবে। ওকে, সেটা কত আসে দেখো তো? 1.9 এর মতো আসে বোধ হয়। হ্যাঁ মোস্ট প্রবাবলি 1.9 বা 19 সামথিং। কত আসে একটু চেক করো, আমার কাছে এসব ক্যালকুলেটর নাই, একটু চেক করো। বিগ ভক্ত ব্রো, আয় হায় বিগ ভক্ত। ওকে, এটার রেজাল্ট একটু বল আমাকে, কত আসে? এটা কত আসে? 19 সামথিং আসা উচিত। হ্যাঁ আমি যখন মানে সলভটা দেখছিলাম তখন দেখছিলাম 19 এর মতো কিছু একটা ছিল, এক্স্যাক্ট ভ্যালু মনে নাই। ক্যালকুলেটরটা থাকলে করতে পারতাম, বাট ক্যালকুলেটরও নাই, অভাগা। কত আসে রে একটু চেক করো, চেক করো কত আসে এটা, জানাও আমাকে একটু। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম দাদা। এডটেকে থাকবেন? আমি কি কখনো এডটেকে ছিলাম? জানি না। গুড, এটা অ্যান্সারটা একটু বলো না, তাহলে অ্যান্সার বের করতে সুবিধা হবে। এটার রেজাল্টটা কত আসে
একটু জানাও আমাকে, নাহলে আমি একটু সলভটাও চেক করতে পারি, তোমরা যদি বলতে অপারগ হও সেই ক্ষেত্রে। দাঁড়াও আমি একটু সলভটা চেক করি, সলভ কি আসে না, সলভ করি, এই তো পাওয়া গেছে। হ্যাঁ, এটা আসলে হলো 1.906, বুঝছিস? আমরা যদি এটা ক্যালকুলেট করি এটা আসবে হলো 1.906 ইলেকট্রন ভোল্ট। ওকে, তার মানে আমাদের যে ফোটনটা বের হইছে বা যে তাড়িত চৌম্বক বিকিরণটা বের হইছে সে এতখানি শক্তি নিয়ে বের হইছে। কখন এই শক্তির একটা তাড়িত চৌম্বক বিকিরণ বের হইতে পারবে বলো তো? যখন তোমার ইলেকট্রন এতটুকু শক্তির পার্থক্যওয়ালা একটা উচ্চ শক্তির শক্তি স্তর থেকে নিম্ন শক্তির শক্তি স্তরে আসবে। তাহলে দেখো আমাদের যে ট্রান্সমিশনগুলো ছিল এখানে খেয়াল করো, যখন 4 থেকে 2 এ আসবে, এ কি করছে 4 থেকে 2 এ আসছে, তাই না? তাহলে এ কতখানি শক্তি হারাইছে খেয়াল করো, সে যখন 2 এ আসছে তার শক্তি হলো -3.4, আর সে যখন 4 এ ছিল তার শক্তি ছিল -0.85, তো সেই শক্তি হারাইছে -0.85 -3.4, ঠিক আছে? সো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আলটিমেটলি +3.4। ওকে, সো আমাদের এ এতখানি শক্তি হারাবে। এটার মান কত আসে 3.4, তো 34 থেকে যদি আমরা 8 বাদ দিই, 34 থেকে 8 বাদ দিলে কত হয় ভাই, 4 26 আর হলো 0.5, সো 25 মানে 2 পয়েন্ট -2.5 মাইনাস না প্লাস, সরি 2.5 এর মতো মোস্ট প্রবাবলি 2.5 ইলেকট্রন ভোল্ট, বা তোমরা একটু ক্যালকুলেট করে দেখো এরকম কিছু একটা হবে, বা 2.45 হইতে পারে। ওকে, না সরি 2.45 হবে না, দাঁড়াও 2.35 হবে মনে হয়, 2.35 ইলেকট্রন ভোল্ট। এ 4 নম্বর শক্তি স্তর থেকে 2 নম্বর শক্তি স্তরে আসছে, সো কতখানি শক্তি হারাবে, এই দুটো শক্তি স্তরের শক্তির পার্থক্যের সমান পরিমাণ শক্তি। দেখো তো বি কই থেকে আসছে, বি আসছে ভাইয়া 3 থেকে 2 এ। 3 এ শক্তির পরিমাণ কত, 3 এ শক্তির পরিমাণ হলো -1.5, ওকে, 2 এ শক্তির পরিমাণ কত -3.4, সো মাইনাসে মাইনাসে আবার প্লাস 3 এই যে দেখ এটা চলে আসছে, এটা হলো 1.9 ইলেকট্রন ভোল্ট। মিলে গেছে না, মিলে গেছে। যখন ইলেকট্রন 3 নম্বর শক্তি স্তর থেকে 2 নম্বর শক্তি স্তরে আসতেছে তখন সে এতখানি শক্তি হারাচ্ছে, সেই শক্তিটা যাচ্ছে কই, এই যে তাড়িত চৌম্বক বিকিরণটা বের হইছে সেইটার শক্তি আকারে। তার মানে এই জিনিস আমরা কিভাবে পাবো, বি যখন 3 নম্বর শক্তি স্তর থেকে N3 থেকে N2 তে যাবে তখন পাবো, ঠিক আছে? 2 তে যাবে তখন পাবো, একদম সিম্পল। দেখো বুঝতে পারার কথা, একদম সহজ জিনিস, ঠিক আছে? পারবো না? হ্যাঁ দাদা, কারেন্ট ডিভাইডার রুলস নিয়ে একটা ডাউট ছিল, ওয়ান শট ল একরকম সিকিউতে অ্যাপ্লাই করেছেন, বিষয়টা ডাউট লাগতেছে, আমাকে একটু ইনবক্স, হ্যাঁ আমাকে একটু ইনবক্স করো, আমি আজকে ফ্রি আছি, ইনবক্স করো, সমস্যা নেই। ফ্রি না অ্যাকচুয়ালি, বাট স্টিল ইনবক্স করো, ওকে, দেখবো নি আমি, সমস্যা নেই। তুমি কি আমাকে ইনবক্স করছিলা নাকি পরীক্ষার মধ্যে? আমি মনে দেখছিলাম কারেন্ট ডিভাইডার রুলস নিয়ে কে যেন আমাকে ইনবক্স করছিল, ওকে, বাট মানে আমার দেখা হয় নাই, পরীক্ষার কারণে দেখা হয় নাই, তখন ফ্রি ছিলাম না একদমই। আমি দেখবো তুমি আজকে আরেকটা বার একটু খালি ওই যে একটা ডট দিয়ে রাখো যেন তুমি সামনে চলে আসো, ঠিক আছে? চলো নেক্সট, সহজ ছিল এটা। আসো, ঢাকা বোর্ড 2023 কি বলেছে ভাইয়া? ধরো একটা বিক্রিয়া ঘটছে, এটা হলো নিউক্লিয়ার ফিউশন, যেটা সূর্যের মধ্যে হয়, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম মিলে যে বিক্রিয়াটা করে, যেটা হলো ডিউটেরিয়াম, এটা হলো ট্রিটিয়াম, ওকে, এরা মিলে একসাথে নিউক্লিয়ার ফিউশন ঘটায়, কি উৎপন্ন করে, হিলিয়াম উৎপন্ন করে এবং প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন করে, ওকে। সো কোয়েশ্চেন কি করছে, আপনাকে সব কিছুই দিয়ে দিছে, ওকে, ফিউশন বিক্রিয়ায় ভর ত্রুটি বের করতে বলছে। ভাই সহজ কোয়েশ্চেন, সব কিছুর ভর দেওয়া আছে, ইচ অ্যান্ড এভরি। চলো ভর ত্রুটি কেমনে বের করবা, প্রথমে বিক্রিয়া লেখো। বিক্রিয়া হলো যে আমার হাইড্রোজেনের ডিউটেরিয়াম এবং হাইড্রোজেনের ট্রিটিয়াম মিলে তৈরি করেছে হিলিয়াম বা আলফা কণা, তার সাথে একটি নিউট্রন, ঠিক আছে? এই হলো আমাদের এই নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশনটা। এখন এই যে বিক্রিয়াটা ঘটছে, এই বিক্রিয়ায় ভর ত্রুটি কেমনে বের করবা? ভাই ভর ত্রুটি কেমনে বের করে? ভর ত্রুটি বের করার সবচেয়ে সহজ উপায় হলো যারা বিক্রিয়াটা ঘটাইছে তাদের ভরকে যোগ করবেন, সেখান থেকে বিক্রিয়ায় যারা উৎপন্ন হয়েছে তাদের ভরকে বিয়োগ করবেন, আর কিচ্ছু না ভাই। তাহলে ভর ত্রুটি কত হবে বলো, বলো বলো বলো, সহজ জিনিস, ভর ত্রুটি ডেল এম। বলো বিক্রিয়া ঘটাইছে কে কে? ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। দেখো এখানে তোমার ভর দেওয়া আছে, যে ডিউটেরিয়ামের ভর দেওয়া আছে, ট্রিটিয়ামের ভর দেওয়া আছে, লেখো কত হয়, 2.0136 প্লাস 3.0155,
ওকে, এটা হলো যারা বিক্রিয়া ঘটাইছে তাদের ভরের সমষ্টি। এখান থেকে কি বিয়োগ করতে হবে? বিক্রিয়ায় যারা উৎপন্ন হয়েছে তাদের ভর। ওকে, সো বিক্রিয়ায় উৎপন্ন হইল কে? হিলিয়াম। হিলিয়ামের ভর কত? এই যে দেওয়া আছে 4.0015 AMU। আর এই নিউট্রনের ভর কত? নিউট্রনের ভর হলো 1.0087। ঠিক আছে, সো জাস্ট নর্মাল ক্যালকুলেশন, বিয়োগ করে দিবা। বিয়োগ করে দিলে যে রেজাল্টটা বের হবে এত AMU, এইটাই হলো তোমার ভর ত্রুটি। আর তুমি যদি এটাকে কেজিতে নিতে চাও সেক্ষেত্রে তোমার মাথায় রাখতে হবে 1 AMU, AMU মানে কি? অ্যাটমিক ম্যাস ইউনিট। 1 AMU ইজ ইকুয়ালস টু 1.6605 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। সো তোমার যে রেজাল্টটা AMU-তে আসছে সেটাকে তুমি চাইলে 1.6605 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 দিয়ে গুণ করে কেজিতেও নিয়ে যেতে পারো। সহজ, ঠিক আছে? ওকে, একদম ইজি। গ নাম্বারে আসি। গ নাম্বার সহজ, জাস্ট বিয়োগ, আর কিছু না। গতে আসো। বিক্রিয়াটাতে উৎপন্ন শক্তি আলফা কণাকে সম্পূর্ণ ভাঙতে সম্ভব হবে কি, সক্ষম হবে কিনা। মানে এই যে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াটা ঘটছে, নিউক্লিয়ার রিঅ্যাকশনগুলো কি হয়? প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। এখন তোমাকে বলছে এই যে শক্তিটা উৎপন্ন হয়েছে, ইজ ইট এনাফ টু ব্রেক দ্য আলফা পার্টিকেল? এই যে আমাদের আলফা পার্টিকেলটা তৈরি হয়েছে, হিলিয়াম নিউক্লিয়াস যেটা, ওকে কি ভাঙতে পারবে নাকি পারবে না? সো আমরা প্রথমে চেক করব এই বিক্রিয়ায় কতখানি শক্তি উৎপন্ন হয়েছে। দেন আমরা দেখব একটা আলফা পার্টিকেল বা একটা হিলিয়াম নিউক্লিয়াসের মধ্যে কি পরিমাণ শক্তি থাকে। যদি এই বিক্রিয়ায় উৎপন্ন শক্তি হিলিয়াম নিউক্লিয়াসের শক্তির চেয়ে বেশি হয়, তাহলেই সে শুধুমাত্র হিলিয়াম নিউক্লিয়াসকে ভাঙতে পারবে। আর উৎপন্ন শক্তি যদি হিলিয়াম নিউক্লিয়াসের শক্তির চেয়ে কম হয়, সেক্ষেত্রে সে আর হিলিয়াম নিউক্লিয়াসকে ভাঙতে পারবে না। ওকে, সো এই বিক্রিয়ায় ভর ত্রুটি কিছু একটা আসছে, সেটার মানটা বের করতে পারলে খুব ভালো হইতো। তোমরা যদি একটু জানাই দাও আমাকে মানটা কত আসে, খুব ভালো হইতো। কত আসছে? 0. আচ্ছা ধন্যবাদ, কি যেন একটা বলছেও, ধন্যবাদ। কত আসছে রে? 0.1089 AMU না? ওকে, ঠিক আছে, গুড। সো আমরা তাহলে প্রথমে দেখি এই বিক্রিয়ায় কতখানি শক্তি উৎপন্ন হয়েছে। চলো ঘ নাম্বারে আসো। তাহলে এখানে আমাদের ভর ত্রুটি কত? এখানে আমাদের ভর ত্রুটি হলো 0.18, কত ছিল? 1089 না, 1089 AMU। আচ্ছা, এতটুকু ভর ত্রুটির জন্য তুমি কতটুকু শক্তি পাবা? খুবই সিম্পল, লেখো 1 AMU সমান, এটা মাথায় রাখো, 1 AMU ইজ ইকুয়ালস টু 931.5 এত মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এটা হলো 1 AMU এর ইকুইভ্যালেন্ট শক্তি। সো আপনার ভর ত্রুটি হয়েছে এত AMU, তার জন্য আপনি কতখানি শক্তি পাবেন? সো প্রাপ্ত শক্তি, লেখো প্রাপ্ত শক্তি ইজ ইকুয়ালস টু 1 AMU এর জন্য পাইতাম 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। আমাদের ভর ত্রুটি হইছে 0.1089 AMU। সো আমরা এখন এত মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি পাবো। সো একটু আগে যে বিক্রিয়াটা আমরা দেখলাম, ওই যে তোমার নিউক্লিয়ার ফিউশন, যেখানে হাইড্রোজেন হাইড্রোজেন মিলে হিলিয়াম বানাইছে, সেই বিক্রিয়ায় এতখানি শক্তি উৎপন্ন হবে। এখন দেখা লাগবে এই শক্তি দিয়ে আমাদের যে আলফা পার্টিকেল বা আমাদের যে হিলিয়াম নিউক্লিয়াস, সেটাকে ভাঙা সম্ভব কিনা। কেমনে চেক করবা? দেখো, হিলিয়াম নিউক্লিয়াসের শক্তি বের করাটা এখানে ক্রুশিয়াল পার্ট, এটা তোমার বোঝা লাগবে। হিলিয়াম নিউক্লিয়াস আছে কি? এই হলো আমাদের হিলিয়াম নিউক্লিয়াস, যেখানে 2টা প্রোটন আছে এবং 2টা নিউট্রন আছে, তাই না? এখানে কি আছে? 2টা প্রোটন এবং 2টা নিউট্রন। এরা দুইজন মিলে কি করছে? এই হিলিয়াম নিউক্লিয়াসটা বানাইছে। বলো তো হিলিয়াম নিউক্লিয়াসের নিজের ভর ত্রুটি কত হবে? দেখো, হিলিয়াম নিউক্লিয়াসের ভর ত্রুটি, হিলিয়ামের ভর ত্রুটি মানে ওর নিজের ভর ত্রুটি, ও যে নিজে তৈরি হইছে, সেই তৈরি হওয়ার সময়ও তো একটা ভর ত্রুটি আছে, তাই না? কারণ ওকে বানাইছে কে কে? 2টা প্রোটন 2টা নিউট্রন মিলা হলো এই নিউক্লিয়াসটা হইছে, তখনও তো কিছুটা ভর ত্রুটি হইছে। সেটা কত? সেইটা হবে 2টা প্রোটনের ভর প্লাস 2টা নিউট্রনের ভর, সরি Mn, মাইনাস হিলিয়াম নিউক্লিয়াসের ভর। খুবই সিম্পল, কারণ ওকে বানাইছে 2টা প্রোটন আর 2টা নিউট্রন মিলে। সো যারা মিলে বানাইলো তাদের ভর মাইনাস যে উৎপন্ন হইলো তার ভর, এটাই তো ভর ত্রুটি। সো হিলিয়ামের নিজস্ব ভর ত্রুটি হলো এটা। সেটার মান কত হবে? এক একটা প্রোটনের কত? 1.007, কত জানো? 1.00758। ঠিক আছে, একটা প্রোটনের ভর 00758। ঠিক আছে, তাহলে এটা 2টা প্রোটনের ভর। 2টা নিউট্রনের ভর কত? 2 ইন্টু 1.0087, এক একটা নিউট্রনের ভর হলো 1.0087 AMU, মাইনাস হিলিয়াম নিউক্লিয়াসের ভর। দেখো, হিলিয়াম নিউক্লিয়াসের ভরও দেওয়া আছে, এই যে 4.0015। ঠিক আছে,
সো এখান থেকে আপনি যেটা পাবেন সেটা হলো হিলিয়ামের তৈরির ভর ত্রুটি, মানে হিলিয়াম যখন তৈরি হয়েছে তখনকার ভর ত্রুটি পাইলাম। এখন এই ভর ত্রুটি থেকে আমরা কি পাবো? হিলিয়ামের বন্ধন শক্তি। হিলিয়ামের বন্ধন শক্তি কত হবে? হিলিয়ামের বন্ড এনার্জি বা বাইন্ডিং এনার্জি বলে এটাকে, বন্ধন শক্তি ইজ ইকুয়ালস টু এই যে যত এমইউ পাইছো মাল্টিপ্লাইড বাই 931.5 এত মেগা ইলেকট্রন ভোল্ট। খুবই সিম্পল। এখানে কি বসবে? যেখান থেকে তুমি যে ভর্তুরিটা পাইছো এএমইউতে সেই মানটা বসবে মাল্টিপ্লাইড বাই 931.5। কই থেকে আসছে? এটা হলো 1 এএমইউ এর ইকুইভ্যালেন্ট এনার্জি। সো এখান থেকে আপনি যেটা পাইলেন সেটা হলো হিলিয়ামের বন্ধন শক্তি। এখন আপনি যে শক্তিটা পেয়েছেন সেই শক্তির পরিমাণ যদি হিলিয়ামের বন্ধন শক্তির চেয়ে বেশি হয় তখন এই শক্তি প্রয়োগে হিলিয়াম আসলে ভাঙা যাবে, ওকে, বা আলফা পার্টিকেল ভাঙা যাবে। আর আপনার প্রাপ্ত শক্তি যদি হিলিয়ামের বন্ড এনার্জির চেয়ে কম হয় তখন এই শক্তি দিয়ে আপনি হিলিয়াম নিউক্লিয়াস বা আলফা পার্টিকেলকে এক্সাইটেড করতে পারবেন, মানে উচ্চ শক্তির স্তরে নিয়ে যেতে পারবেন, বা ওর কোনো কোনো ইলেকট্রনকে উচ্চ শক্তির স্তরে নিয়ে যেতে পারবেন, বাট ওকে ভাঙতে পারবেন না। ঠিক আছে? সো ভাঙার জন্য কন্ডিশন হলো আপনি যে শক্তিটা দিচ্ছেন সেটার পরিমাণ অবশ্যই বন্ধন শক্তির চেয়ে বেশি হইতে হবে। সো অ্যান্সার কি হবে? আমাদের প্রাপ্ত শক্তি যদি কার চেয়ে বেশি হয়? ওই যে হিলিয়ামের বন্ধন শক্তির চেয়ে বেশি হয়, হিলিয়ামের বন্ধন শক্তির চেয়ে বেশি হয়, সেই ক্ষেত্রে হিলিয়াম ভাঙবে। ঠিক আছে? বা হিলিয়াম নিউক্লিয়াস যেটা বা আলফা পার্টিকেল যেটা সেটা ভাঙা সম্ভব হবে। ঠিক আছে? সহজ। দেখো তো বুঝছো কিনা? লাস্ট ইয়ারের কোয়েশ্চেন, এটা ভালো কোয়েশ্চেন কিন্তু, হ্যাঁ ভালো কোয়েশ্চেন। স্পেশালি যে এই পার্টটা অনেকে কনফিউজড হয়ে যায়। এই পার্টটায় কোনো সমস্যা হয় না, এখানে এসে কনফিউজড হয়ে যায় যে হিলিয়ামের শক্তি আবার কই থেকে? এই যে হিলিয়ামটা তৈরি হয়েছে তারও তো একটা তৈরির প্রসিডিউর আছে, সেখানেও তো একটা ভর ত্রুটি থাকবে, সেখান থেকে হিলিয়ামের শক্তি বের করতে হবে, দেন দুইটাকে কম্পেয়ার করবেন আপনি। ঠিক আছে? দেখো বুঝছো কিনা? দেখো না না, আর একটু ভুল হয়েছে ওইখানে। 4.00 দিয়ে 900 ইয়াদে গুণ করলে ওইটা হিলিয়ামের শক্তি না। শুনো, একটা আমি তোমাদের বলি, শোনো, তোমরা তো আসলে পড়ো বাট তোমাদের জানা দরকার। তোমরা এই যে ধরো আমি যদি তোমাকে বলি একটা হিলিয়াম আছে বা ইউরেনিয়ামের কথা চিন্তা, ইউরেনিয়াম সবচেয়ে বেশি ইউজ হয়, হ্যাঁ, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে সবচেয়ে বেশি ইউজ হয় কি? ইউরেনিয়াম। তো এই যে ইউরেনিয়াম 235, ওকে, তুমি যদি এইটাকে মানে ভরকে সরাসরি শক্তিতে কনভার্ট করো, আইনস্টাইনের যে ম্যাস এনার্জি ইকুইভ্যালেন্ট ফর্মুলা, সেখান থেকে তুমি যদি 1 গ্রাম ইউরেনিয়ামকে ডিরেক্ট শক্তিতে বা একটা ইউরেনিয়াম পরমাণুকে ডিরেক্ট শক্তিতে রূপান্তর করো, তাহলে তুমি আসলে শক্তি পাবা অনেক বেশি। ঠিক আছে? ধরো তুমি অ্যাকচুয়ালি যে শক্তি পাবা, ব্যাপারটা হলো এরকম, কেমনে বুঝাই? মানে হলো 1 কেজি ইউরেনিয়াম থেকে যে শক্তি পাওয়া যায়, ঠিক আছে, যে শক্তি আমরা অ্যাকচুয়ালি পাই, যদি প্রকৃতপক্ষেই ভর পুরোপুরি শক্তিতে রূপান্তরিত হইতো তাহলে তার সমপরিমাণ শক্তি পাইতে 0.17 গ্রাম ইউরেনিয়াম লাগতো। মানে 0.17 গ্রাম ইউরেনিয়াম ভরকে সরাসরি শক্তিতে রূপান্তর করলে যে শক্তিটা পাওয়া যায়, প্র্যাকটিক্যাল লাইফে ওই শক্তি পাইতে আমাদের 1 কেজি ইউরেনিয়াম লাগে। সো জিনিসটা প্রায় অনেক গুণ, ঠিক আছে, প্রায় 200-300 গুণ পরিমাণ কম শক্তি আমরা পাই, ক্ষেত্র বিশেষে আরও কম শক্তি আমরা পাই। ঠিক আছে? সো প্র্যাকটিক্যাল লাইফে ওই জিনিসগুলা খাটে না। এবং এই যে আমাদের এখানে এনার্জির কথা দেখো, একটা বস্তু ধরো এই যে 4 এএমইউ এর একটা ইউরেনিয়াম, তার শক্তি কিন্তু মানে ওইটা না, ওই যে আমরা যেটা বের করলাম এখানে, যেটা বের করলাম এটা কিন্তু ইউরেনিয়ামের শক্তি না বা হিলিয়ামের শক্তি না, কিন্তু হিলিয়াম নিয়ে পড়তেছি, এটা কিন্তু হিলিয়ামের শক্তি না, এটা হিলিয়ামের বন্ধন শক্তি। নিজস্ব শক্তি আর বন্ধন শক্তির মধ্যে পার্থক্য আছে। তুমি যেটা বলছো নিজস্ব শক্তি, ওটা হলো অভ্যন্তরীণ শক্তি। একটা বস্তু বা একটা পার্টিকেলের মধ্যে টোটাল যে শক্তিটা থাকে সেটা তার অভ্যন্তরীণ শক্তি, এবং একটা খণ্ডের মধ্যে পার্টিকেলগুলা যেই এনার্জি দিয়ে একটা স্টেবল স্ট্রাকচারে থাকে সেটা তাদের বন্ধন শক্তি। বন্ধন শক্তির জন্য স্ট্রাকচারটা স্টেবল, এই বন্ধন শক্তি না থাকলে স্ট্রাকচার স্টেবল হইতো না। বাট স্ট্রাকচার স্টেবল না হইলেও ওর যে শক্তি শেষ এমন না, ওর শক্তি তখনও থাকবে, বাট স্ট্রাকচার একটা স্টেবল স্ট্রাকচারে থাকার জন্য তার এই শক্তিটা দরকার। ঠিক আছে? এবং এই শক্তির পরিমাণ অবশ্যই তার টোটাল শক্তির চেয়ে কমই হবে, বেশি তো হবে না, কারণ তার টোটাল শক্তির চেয়ে যদি বেশি হয়ে যায় সে তো এটা সাপ্লাই দিতে পারবে না, তার কাছে তো নিজেই শক্তি থাকবে না। ঠিক আছে? সহজ, ক্লিয়ার, ওকে। বাকিদের কি অবস্থা? বাকিরাও একটু জানাও, কই গেল? এই তো পেয়েছি, সব বুঝছি। কারেন্ট নাই দাদা, হ্যাঁ কারেন্ট নাই কেন বুঝলাম না, এটা কি কারেন্ট যাওয়ার একটা সময় হইল রে? রাত বাজে কয়টা? রাত বাজে 11টা, এখন কি কারেন্ট যায়? যাই হোক, আসো, কুমিল্লা বোর্ড 2023 লাস্ট ইয়ারের কোয়েশ্চেন। ছবিটা একটু অস্পষ্ট যদিও। আচ্ছা, তো এখানে দুইটা মৌলের কথা বলা আছে, একটা হলো এ মৌল আর একটা হলো বি মৌল। এখানে লেখা আছে 0.5, তোরা দেখতে পাচ্ছিস কিনা? 0, আমি একটু সুন্দর করে লিখে দিই, দাঁড়া।
0.5 n নট। হ্যাঁ, যে পয়েন্টটা কি, এই পয়েন্টটা হলো 0.5 n নট, মানে শুরুতে পরমাণুর সংখ্যা ছিল n নট, তার অর্ধেক হইছে এই জায়গায় এসে। ওকে, আচ্ছা, এখানে দেওয়া আছে 600 দিন, এখানে ডে লেখা আছে ব্র্যাকেটে, তার মানে দিনে হিসাব করা আছে, আর এটা হলো 1200। ওকে, তো তোমাকে গতে বলছে উদ্দীপকের এ মৌলটার গড় আয়ু নির্ণয় করো। আচ্ছা, তুমি ছবি দেখে বুঝতেছো না যে এ মৌলের অর্ধায়ু দেওয়া আছে? দেখো, এই যে এ মৌল যখন সংখ্যায় অর্ধেক হইছে তখন তার সময় লাগছে 600 দিন, তার মানে 600 দিন পর সে সংখ্যায় অর্ধেক হয়ে গেছে, তাহলে এটা কি, তার অর্ধায়ু। সো আমাদের কিন্তু এ মৌলের অর্ধায়ু দেওয়া আছে। ওকে, এ মৌলের অর্ধায়ু t½ of a is equals to 600 days। এবার আমাদের কি বের করতে বলছে, গড়ায়ু বের করতে বলছে। অর্ধায়ু থেকে গড়ায়ু কেমনে বের করে বলো? অর্ধায়ু এবং গড়ায়ুর মধ্যে সম্পর্ক কি ছিল? খুবই সহজ, অর্ধায়ু অফ এ ইজ ইকুয়ালস টু ln2 মাল্টিপ্লাইড বাই গড় আয়ু অফ এ। ঠিক আছে, গড় আয়ুকে ln2 বা 0.693 দিয়ে গুণ করলে অর্ধায়ু পাওয়া যায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আমাদের গড় আয়ু কত হবে, টি এভারেজ অফ এ ইজ ইকুয়ালস টু t½ অফ এ ডিভাইডেড বাই ln2। t½ কত, 600 দিন, 600 ডেজ, অ্যান্ড ln2 এর ভ্যালু 0.693। সো এখান থেকে আপনি এ পরমাণুর গড় আয়ু পেয়ে যাবেন, একদম সহজ। ঠিক আছে, ওকে, ঘতে আসো। মৌলের 60% ক্ষয় হতে, আচ্ছা এটা হলো এ মৌলের, এ মৌলের 60% ক্ষয় হতে যে সময় লাগে বি মৌলের 30% ক্ষয় হতে একই সময় লাগে কি না? মানে প্রশ্নটা খুব সহজ, দুইটা মৌল দেওয়া আছে, তার জন্য দুইটা গ্রাফ দেওয়া আছে, ওই সূচকীয় যে সমীকরণ ওইটার গ্রাফ দিয়ে বলছে এ মৌলের 60% ক্ষয় হইতে যে সময়টা লাগবে বি মৌলের 30% ক্ষয় হইতে কি একই সময় লাগবে নাকি ডিফারেন্ট টাইম লাগবে। সো আমরা দেখবো এ মৌলের 60% ক্ষয় হইতে কতটুকু সময় লাগে এবং বি মৌলের 30% ক্ষয় হইতে কতটুকু সময় লাগে, দেন দুইটার মধ্যে কম্পেয়ার করব। ওকে, তো চলো এখান থেকে আমরা কিছু ইনফরমেশন এখান থেকে অলরেডি বের করতে পারি। সেটা হলো এ মৌলের যে অর্ধায়ু t½ অফ এ সেটা হলো 600 দিন বা 600 ডেজ, এবং বি মৌলের যে অর্ধায়ু t½ বি সেটা হলো 1200 দিন বা 1200 ডেজ। ওকে, তুমি চাইলে এখান থেকে দুইজনের জন্য ক্ষয় ধ্রুবকও বের করতে পারো, বাট নেসেসারি না। আমাদের যে সূত্রের সমীকরণ আছে সেই সমীকরণে আমরা ক্ষয় ধ্রুবককে এই t½ দিয়ে রিপ্লেস করে দিব। ওকে, তাহলে চলো প্রথমে এ মৌলের জন্য, এ মৌলের কত পার্সেন্ট ক্ষয় হওয়া লাগবে? এ মৌলের 60% ক্ষয় হওয়া লাগবে। এ মৌলের যদি 60% ক্ষয় হয়ে যায় তাহলে অবশিষ্ট থাকবে কতটুকু, 40%। দ্যাট মিনস এন এর ভ্যালু হবে এ মৌলের ক্ষেত্রে, এ মৌলের ক্ষেত্রে এন এর ভ্যালু কত হবে, এন হবে 0.4 n নট, কারণ 60% ক্ষয় হয়ে গেছে, অবশিষ্ট আছে 40%। এখন আমরা ফর্মুলা কি জানি, ln n ডিভাইডেড বাই n নট বা n নট ডিভাইডেড বাই n ইজ ইকুয়ালস টু ল্যামডা টি। ঠিক আছে, এখানে টিটা কি, কতটুকু সময় লাগতেছে সেই প্রয়োজনীয় সময়টা হলো টি, আর ল্যামডা হলো কি, ক্ষয় ধ্রুবক বা অবক্ষয় ধ্রুবক। ওকে, সো আমরা এখানে যেটা করতে পারি ln n নট বাই n মানে কত হবে, 1 ডিভাইডেড বাই 0.4। ল্যামডা মানে কি বলতো, অবক্ষয় ধ্রুবকের মান কিন্তু দেওয়া নাই, বাট তুমি t½ থেকে অবক্ষয় ধ্রুবকের মান অবশ্যই বের করতে পারবা। আমাদের এ মৌলের অবক্ষয় ধ্রুবক হবে ln2 ডিভাইডেড বাই t½ অফ a। এটা হলো এ মৌলের ক্ষয় ধ্রুবক বা অবক্ষয় ধ্রুবক মাল্টিপ্লাইড বাই টি। সো এখান থেকে জাস্ট ক্যালকুলেট করে টি এর মানটা বের করা, এটা আমাদেরকে কি দিবে, এ মৌলের বা কত সময় পর এ মৌলের 40% অবশিষ্ট থাকবে অথবা 60% ক্ষয় হয়ে যাবে। সিম্পল। সিমিলারলি তুমি কি করবা, বি মৌলের জন্যও করবা। চলো বি মৌল বলো, বি মৌলের আমরা কি কি জানি, বি মৌলের কত পার্সেন্ট ক্ষয় হওয়া লাগবে, 30% ক্ষয় হওয়া লাগবে। 30% ক্ষয় হইলে অবশিষ্ট থাকবে কতটুকু, 70%। তার মানে এন এর ভ্যালু হবে 0.7 n নট। ঠিক আছে, একদম সিম্পল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আবার সেম ফর্মুলা, সরি, ln n নট ডিভাইডেড বাই n ইজ ইকুয়ালস টু ল্যামডা টি। ওকে, এবার ল্যামডা কারটা বসবে, এটা না, তুমি তো বি এর জন্য হিসাব করতেছো, সো এবার বি এর ক্ষয় ধ্রুবক বসাইতে হবে, এবং এখানে যে টাইম সেই টাইম তোমায় কি দিবে, বি এর 70% অবশিষ্ট থাকতে বা বি এর 30% ক্ষয় হইতে কতটুকু সময় লাগতেছে সেইটা। সো মান বসাই দাও, ln n নট বাই n কত হবে, 1 ডিভাইডেড বাই 0.7, ল্যামডা মানে ln2 ডিভাইডেড বাই t½ অফ বি মাল্টিপ্লাইড বাই টাইম। সো এখান থেকে আমরা যদি টাইমটা ক্যালকুলেট করি তাহলে বি মৌলের
30% ক্ষয় হইতে কতটুকু সময় লাগবে সেটা পেয়ে যাব। ওকে, দেন তুমি জাস্ট কম্পেয়ার করবা দুইটা সমান আসে নাকি না। যদি দুইটা সমান আসে তাহলে বলবা যে হ্যাঁ সঠিক, আর যদি দুইটা সমান না আসে, মানে উদ্দীপকে তো বলে দিছে যে দুইটা সমান আসা লাগবে, যদি না আসে তাহলে বলবা সঠিক নয়। সহজ, দেখো পারবা কিনা। সো এই সেম ফর্মুলা পরবর্তী ম্যাথগুলো দেখবে একই ফর্মুলা, কারণ এখানে ম্যাক্সিমাম ম্যাথ এখান থেকেই আসে। সো আমরা দুটোর জন্য টাইম বের করবো, সমান আসলে সঠিক উদ্দীপকে যা বলা আছে বা প্রশ্নে যা বলা আছে, আর যদি সমান না আসে তাহলে সঠিক না। ওকে, সহজ। দেখ, বুঝেছো? দ্য অনলি কপসাইকাস সলারিস হু ক্যান টিচ স্টুডেন্টস। কপসাইকাস সলারিস মানে কি, ধান নাকি? কপসিকাস সলারিস মানে কি? ও না, কপসিকাস সলারিস মানে মানে দোয়েল পাখি নাকি? ধান মানে তো অরাইজা সেটিভা, কপসিকাস এর দোয়েল পাখি না। ভালো হয়ে যাও। গাইড দাদা, পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য ছোট্ট একটা টিপস দেন। এগুলা আসলে কি বলবো, শোনো আমি বলি। আমার যেমন লাস্টে এক্সাম ছিল, ঠিক আছে, আমার কালকে এক্সাম ছিল। সো মানে আমার যখন এক্সাম থাকে তখন দেখা যায় এরকম, কারণ পড়া অনেক বাকি থাকে। ধরো যেমন এই যে ধরো পড়াচ্ছি অনলাইনে, ঠিক আছে, এটার পিছনে একটা ভালোই সময় দেওয়া লাগে। সো দেখা যায় আমার যখন সেমিস্টারগুলো চলে, মানে যখন ক্লাস চলে ভার্সিটিতে, তখন আমার না খুব বেশি চাইলেও পড়াশোনা করা সম্ভব হয় না। সো দেখা যায় আমার পরীক্ষার আগে নিজের পড়াশোনা করা লাগে, আর কোনো উপায় নাই, ঠিক আছে। সো ওই টাইমটায় আমি তো নিজে বুঝতেছি যে আমার পড়া লাগবে। সো যখন তুমি নিজে বুঝতেছো তোমার পড়া লাগবে, তখন তোমার তো আসলে আলাদা কোনো মোটিভেশনের দরকার থাকা উচিত না। তুমি নিজেই বুঝতেছো ভাই আমার পড়া লাগবে, আবার তুমি স্টিল অন্য কোনো মোটিভেশন খুঁজতেছো। ওয়াই, কেন? তুমি জানো তোমার পড়া লাগবে, সো পড়ো। এটাই তো বেস্ট মোটিভেশন, তাই না? অ্যান্ড পড়ার সময় যেসব জিনিস তোমাকে ডিস্ট্র্যাক্ট করে, হইতে পারে সেটা তোমার ফোন, হইতে পারে ফেসবুক, হইতে পারে অন্য কিছু, এগুলো থেকে দূরে থাকো যত সম্ভব। ওকে, কারণ আমি যখন পড়ি, এখনো স্টিল নাও, লাইক পরীক্ষার আগে 2-3 দিন আগে থেকে আমি ফেসবুক বন্ধ, মানে চালানো বন্ধ করে দিই মোটামুটি। মাঝে মধ্যে হয়তো আমরা দেখতে পারো, বাট ওটা জাস্ট আসি তার জন্য, হুদাই 1-2 মিনিটের জন্য, বাট নর্মালি আই ডোন্ট ইউজ। অ্যান্ড যখন পড়বা তখন চেষ্টা করবে একটু অর্গানাইজ থাকার, হ্যাঁ, মানে কোনো কিছু ছড়াই ছিটায় পড়ো না। লাইক ধরো পড়তেছো, এখানে একটা বই ফালানো, ওখানে একটা বই ফালানো, নো, দিস নট এ গুড ওয়ে। যখন পড়বা গুছায় পড়বা, হ্যাঁ, দেখবা মন, কারণ মানুষের মনের মধ্যে কনসেন্ট্রেশন আনার জন্য বা তুমি কনসেন্ট্রেটেড হওয়ার জন্য অর্গানাইজড থাকাটা ইম্পর্টেন্ট। কারণ যখন তোমার সব কিছু ছড়ানো, তোমার মনও তখন স্ক্যাটার্ড হয়ে যাবে। সো একটা জায়গায় ফোকাস দেওয়ার জন্য বা কনসেন্ট্রেশন দেওয়ার জন্য অর্গানাইজড হও, দ্যাট উইল হেল্প। ওকে, এটা আমার নিজের জীবন থেকে নেওয়া, সো তোমাদেরও বললাম, এটা আসলেই সাহায্য করে। ওকে দাদা, বিয়ে করা কেন দরকার, করতেছেন না কেন? আমার কি বিয়ে করার বয়স হয়েছে নাকি? আমার কি বিয়ে করবে ভাই? আমার বয়স হয় নাই তো। আমার বয়স মাত্র কত, 24 বছর বয়স। আমার মাত্র গ্র্যাজুয়েশন শেষ হয়েছে, আমার থিসিস ডিফেন্স হয় নাই। ওকে, আমার কোনো চাকরি বাকরি নাই, কিছুই নাই। আমি কি করি? কিছুই করি না, আমি সারাদিন ঘুমাই। ওকে, সো আমার কে করবে ভাই? এগুলো বাদ দাও। ওকে, পড়াশোনার মধ্যে আছে, এগুলো বাদ, এগুলো বলা যাবে না। আসো 5 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে? ইউরেনিয়ামের অর্ধায়ু 700 মিলিয়ন বছর। ও মাই গড, ইউরেনিয়ামের অর্ধায়ু কি আসলে 700 মিলিয়ন বছর হয়? আচ্ছা, হইতে পারে। নিউট্রন এবং ইউরেনিয়ামের সংঘর্ষে তেজস্ক্রিয় শক্তি নির্গত হয় যদি ভরগুলো হয় এত এত এত। ঠিক আছে, বলছে ইউরেনিয়ামের 40% ক্ষয় হইতে কতটুকু সময় লাগবে? খুব সহজ প্রশ্ন রে, বল কেমনে করবি? দেখ, অর্ধায়ু দিয়ে দিছে না, টি হাফ তো দিয়েই দিছে। তোমাকে বলছে 40% ক্ষয় হবে, তাহলে কত পার্সেন্ট অবশিষ্ট থাকবে? 60%। দ্যাট মিনস এন এর ভ্যালু হবে 0.6 এন নট। এখন সেম ফর্মুলা, ln n নট ডিভাইডেড বাই n ইজ ইকুয়ালস টু ল্যামডা টি। হ্যাঁ, ল্যামডা তো দেওয়া নাই, টি হাফ তো দেওয়া আছে, ওখান থেকে বের করে ফেলবা। তাহলে কত হবে? ln n নট বাই n কত? 1/0.6। ঠিক আছে, ল্যামডা কত হবে রে? ল্যামডা হবে ln 2 ডিভাইডেড বাই টি হাফ। ঠিক আছে, ln 2 বাই টি হাফ। টি হাফ কত? 700 মিলিয়ন বছর। সো আমরা এটাকে বছরে নিচ্ছি, 700 × 10⁶ এত বছর মাল্টিপ্লাইড বাই টি। সো এখান থেকে আপনার টাইম চলে আসবে। এবং মাথায় রাখবেন আপনার টাইমটা কিন্তু অবশ্যই অবশ্যই বছরেই আসবে। ঠিক আছে, কারণ আপনি এখানে এই যে অর্ধায়ু কোন এককে বসাইছেন? বছরে বসাইছেন না? সো আপনার এখানকার যে টাইমটা সেটাও বছরে আসবে। যদি এটা সেকেন্ডে বসাইতেন, এই টাইমটাও সেকেন্ডে আসতো। যদি এটা মিনিটে বসাইতেন, এইটাও মিনিটে আসতো। যদি এটা মিলিয়ন বছরে বসাইতেন, এই অ্যান্সারটাও মিলিয়ন বছরেই আসতো। সো আপনি টি হাফ কোন এককে বসাচ্ছেন, আপনার টাইমও কিন্তু সেম এককেই আসবে। অথবা ল্যামডার কথা যদি বলি, ল্যামডার একক কি হয়? পার সেকেন্ড, পার ডে, পার ইয়ার। তুমি ল্যামডা যদি পার সেকেন্ড বসাও,
টাইম আসবে সেকেন্ডে। তুমি ল্যামডা যদি পার ডেতে বসাও টাইম আসবে ডেতে, ল্যামডা যদি তুমি পার ইয়ারে বসাও টাইম আসবে কিসের, ইয়ারে। ঠিক আছে, সো এই এককগুলো একটু মাথায় রেখে, একদম সিম্পল জিনিস, বাট স্টিল মাঝে মধ্যে সিলি মিস্টেক হয়ে যায়, সেগুলো ভুল করো না। এখানকার টি হাফ এবং টি এই দুইটার একক সেম হবে, ওকে। আর তোমার ল্যামডার একক যেটা সেটা হবে টাইমের এককের ইনভার্স, ওকে গুড। ঘ নাম্বার আসো, উদ্দীপকে বিক্রিয়ায় নির্গত শক্তির পরিমাণ 200 মেগা ইলেকট্রন ভোল্টের চেয়ে বেশি হবে নাকি হবে না। একটা স্ট্যান্ডার্ড ইউরেনিয়ামের যখন মানে রিয়াকশন ঘটে, নিউক্লিয়ার ফিশন ঘটে, তখন 190 থেকে 191 মেগা ইলেকট্রন ভোল্ট উৎপন্ন হয়। যদিও তুমি যদি ক্যালকুলেট করো সেটা আসবে 210 মেগা ইলেকট্রন ভোল্ট, বাট নিউক্লিয়ার রিয়াক্টরে অনেক লস থাকে, যার কারণে শক্তিটা 190 বা 191 মেগা ইলেকট্রন ভোল্টের আশেপাশে হয়। ঠিক আছে, সো আমাদের এখন চেক করা লাগবে যে ইউরেনিয়ামের এখানে যা যা ইনফরমেশন দেওয়া আছে সেখান থেকে আমাদের যে প্রাপ্ত শক্তি সেটা কি 200 মেগা ইলেকট্রন ভোল্টের চেয়ে বেশি নাকি না। সো এখানে যেটা হয়েছে আলটিমেটলি আমাদের ইউরেনিয়ামকে নিউটন এসে হিট করছে, এর ভুল লিখছে, এটা ক্রিপ্টন হবে, আর বেরিলিয়াম ঠিক আছে। ওকে আসো রিয়াকশন লেখো, লেখো লেখো, এটা কোন রিয়াকশন বলো তো, নিউক্লিয়ার ফিশন। কার নিউক্লিয়ার ফিশন, ইউরেনিয়ামের। কোন ইউরেনিয়াম, 92 235, ইউরেনিয়াম আরও আছে 234 আছে 238 আছে, বাট ফিশনে সবচেয়ে বেশি ইউজ হয় ইউরেনিয়াম 235, কারণ এটার মানে এটা হলো ফিসাইল অ্যাটম, ওকে, এগুলো ফিশন ঘটানোর জন্যই। আর 238 যেটা সেটা অ্যাকচুয়ালি ফিশন হয় না, সেটা হলো তোমার একটা নিউটন অ্যাবজর্ব করে প্লুটোনিয়াম ক্রিয়েট করে, দেন সেই প্লুটোনিয়ামটা আবার ইউজ করা হয় ইউরেনিয়াম প্রডিউস করার জন্য। সো আলটিমেটলি আমরা কিন্তু ইউরেনিয়াম ইউজ করি। বাংলাদেশের রূপপুর বলো, রাশিয়া বলো, আমেরিকা বলো, বা তুমি ইউক্রেন বলো, সব জায়গায় ইউরেনিয়াম ইউজ করা হয়, ওকে। যাই হোক, এগুলো তোমাদের কেন বলতেছি আসলে, তোমাদের এগুলো লাগবে না, ওকে। আসো, ইউরেনিয়ামের সাথে নিউটনের রিয়াকশন কি ক্রিয়েট হবে, বেরিয়াম না কি নাম এটা, যাই হোক, আর হলো ক্রিপ্টন, এটা হলো 56 আর হলো 92। 56 কি না, এই এটা রেডন হবে না, বেরিয়াম কেন হবে, রেডন হবে তো, ক্রিপ্টন আর রেডন উৎপন্ন হয় না। 36 এটা হলো রেডন, বেরিয়াম কেন হবে, এই 56 কার, দাঁড়াও দেখি 1 মিনিট, আমার তো একটু কনফিউজড লেগে গেছে, ওয়েট। ইউরেনিয়াম ফিশন রিয়াকশন হইতে পারে, বিয়েও হইতে পারে, আই এম নট শিওর, দেখি একটু দাঁড়া চেক করে নিই। না না বেরিয়ামই হবে, ঠিক আছে, সরি মাই ব্যাড, ওকে। সেখানে অ্যাকচুয়ালি বেরিয়ামই হবে, সরি গাইস, রেডন কেন হবে, সরি বেরিয়ামই হবে। এটা হলো 56, এটা হলো 141, আর এখানে হলো আমাদের 3টা নিউট্রন প্রডিউস হয়, বুঝছিস কয়টা, 3টা। এই রিয়াকশনটা মুখস্থই রাখো, ওকে। পরীক্ষার হলে এটা দিয়ে দিবে না, যেমন ধরো এখানে কিন্তু লিখে দিছে ঠিক আছে, বাট রিয়াকশন কিন্তু দেওয়া নাই। সো ফিশনের রিয়াকশন তোমাদের একটাই আছে বইয়ের মধ্যে, এই একটা রিয়াকশন অন্তত মনে রাখেন, মানে দুইটা, একটা হলো ফিশনের জন্য আর একটা হলো ফিউশনের জন্য। ফিউশনের রিয়াকশন কোনটা, আমরা ওই তোমার 2 নাম্বার যেটা দেখলাম, 2 নাম্বার না 3 নাম্বার মোস্ট প্রবাবলি, ডিউটেরিয়াম আর হলো তোমার ট্রিটিয়াম মিলে যে তোমার হিলিয়াম বানাইছিল সূর্যের মধ্যে যে রিয়াকশনটা ঘটে ওটা হলো নিউক্লিয়ার ফিউশন, ওই বিক্রিয়াটা মনে রাখো। আর ফিশন থেকে ইউরেনিয়ামের ফিশন হয়ে বেরিয়াম আর ক্রিপ্টন উৎপন্ন হয়, এইটা মনে রাখো, এই রিয়াকশনটা মনে রাখো, ঠিক আছে। সো এখানে কতখানি শক্তি উৎপন্ন হচ্ছে সেটা কেমনে বের করব বলো, প্রথমে কি করবা, ভর ত্রুটি বের করবা। ভর ত্রুটি কেমনে বের করে, বিক্রিয়কের ভর মাইনাস উৎপাদের ভর। সো এখানে ভর ত্রুটি ডেলেম কত হবে, দেখো বিক্রিয়কে কি আছে, একটা নিউট্রন আছে আর ইউরেনিয়াম আছে, তাই না, সব কিছুর ভর দেওয়া আছে। নিউট্রনের ভর তো জানি, আর ইউরেনিয়াম হলো 235.0439, সবগুলা লিখবা কিন্তু, ঠিক আছে, সবগুলা 235.0439। অনেকে ভাবে যে ভাইয়া দশমিকের পর 2 ঘর দিব না, ভর ত্রুটির ম্যাথে কুইশ্চেনে যত ঘর পর্যন্ত দেওয়া আছে তুমি সব লিখবা, ঠিক আছে, ওকে। নিউটনের ভর 1.0087 বা ওই যে 86 সামথিং আর কি, ওকে। সো এটা আমাদের বিক্রিয়কের ভর। উৎপাদের ভর কত হবে, দেখো একটা বেরিয়াম উৎপন্ন হয়েছে, বেরিয়ামের ভর কত ভাইয়া, 140.9139 না, হ্যাঁ 9139, 141.9139। আর ক্রিপ্টনের ভর কত, 92 সামথিং হবে না, 91.8973, 91.8973। আর 3টা নিউটনের ভর 3 × 1.0087, ওকে। সো বিক্রিয়কের ভর দেওয়া আছে কোশ্চেনে, উৎপাদের ভর দেওয়া আছে, একটা থেকে আরেকটা বিয়োগ করে দাও, তুমি কি পেয়ে যাবা, এই বিক্রিয়ার ভর ত্রুটি পেয়ে যাবা, পাইছো। এই যে ভরটা হারাই গেল বিক্রিয়ায়, সেটা কই যাবে, সেটাই শক্তি আকারে উৎপন্ন হবে। সো এই বিক্রিয়ায় উৎপন্ন শক্তি
বলো 1 AMU থেকে কতখানি শক্তি পাওয়া যায়? 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। দ্যাট মিন্স যত AMU ভর ত্রুটি হইছে মাল্টিপ্লাইড বাই 931.5, এত মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি এই বিক্রিয়ায় উৎপন্ন হবে। সিম্পল অ্যাজ দ্যাট। দেখেন বুঝছেন কিনা? একদম সহজ। এখন এই শক্তির পরিমাণ যদি 200-র চেয়ে বেশি হয় তাহলে বলবা যে না 200 মেগা ইলেকট্রন ভোল্টের চেয়ে বেশি শক্তি উৎপন্ন হচ্ছে। যদি সমান হয় তাহলে বলবা 200 মেগা ইলেকট্রন ভোল্ট উৎপন্ন হচ্ছে। আর যদি কম হয় তাহলে বলবা যে না 200 মেগা ইলেকট্রন ভোল্ট উৎপন্ন হচ্ছে না, তার চেয়ে কম শক্তি উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, সহজ। দেখো বুঝছো কি না? হ্যাঁ বেরিয়ামই হবে, সরি সরি, হ্যাঁ আমারই ভুল হয়েছিল। গড তোমরা নাইস, সবাই বুঝছিস নাকি দেখিস তো। দাদা আধুনিক পদার্থটা কি আপনি নিবেন? ভাইয়া একটু বেসিক থেকে নিন। হ্যাঁ 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 ঠিক আছে, ওকে ওকে, থ্যাঙ্কস দাদা, ওয়েলকাম। ঠিক আছে, নিব আমি নিব, সমস্যা নেই। ওকে, নেক্সটটাই তোমাদের মডার্ন ফিজিক্স হবে, মানে পরের যে ক্লাসটা, কালকে হোপফুলি ক্লাস নিব, কালকের যে ক্লাসটা সেটাই মডার্ন ফিজিক্স হবে। ওকে, সমস্যা নাই, আম হেয়ার, প্যারা নাই। ওকে গাইস দেখো বুঝছো কিনা? হ্যাঁ বেশি আসে, বেশি আসছে না তাহলে বেশি, বেশি আসলে বেশি, সমস্যা নেই, মানে যা আসবে তুমি তাই লিখবা, একদম প্রপারটাই লিখবা। ওকে, ক্যালকুলেশন ভালো মতো করে। এই ম্যাথগুলোই সবচেয়ে সমস্যা যেটা হয়, মানে আমি যখন করতাম আর কি, সবচেয়ে সমস্যা যেটা ফেস করতাম। দেখো এই ম্যাথগুলো কিন্তু কঠিন না, কেউ বলতে পারবে না এই ম্যাথগুলো কঠিন। সমস্যা হলো যে দশমিকের পর এতগুলো সংখ্যা থাকে, ক্যালকুলেশনের সমস্যা হয়। সো এখানে দশমিকের পর যদি 4 ঘরও থাকে, তুমি কিন্তু 4 ঘরই লিখবা, তুমি কিন্তু এই 2 ঘর আবার বাদ দিয়ে দিও না, যা আসবে পুরোটা লিখবা। ঠিক আছে, ওকে গুড। আসো বরিশাল বোর্ড 2023 কি বলছে? এক্স তেজস্ক্রিয় মৌলটার অর্ধায়ু 3.82 দিন। ল্যাবে পর্যবেক্ষণে জানা গেল 17.74 দিন পর মৌলটার অক্ষত পরমাণুর সংখ্যা প্রারম্ভিক পরমাণুর 1/25 অংশ। ওকে, উদ্দীপকের মৌলটার 80% ক্ষয়, 85% ক্ষয় হইতে কতটুকু সময় লাগবে? ভাই বলো 85% ক্ষয় হওয়া মানে কি? 15% অবশিষ্ট থাকা। সো n ইজ ইকুয়ালস টু 0.15 n নট। তোমার দেখা লাগবে এতটুকু অবশিষ্ট থাকতে কতটুকু সময় লাগতেছে। কেমনে বের করবেন? ln n নট বাই n ইজ ইকুয়ালস টু ল্যামডা t। ঠিক আছে, সব ভ্যালু আমাদেরকে দিয়ে দিচ্ছে। ln n নট বাই n কত হবে রে? 1 ডিভাইডেড বাই 0.15। ল্যামডা কত হবে বলো? অর্ধায়ু দেওয়া আছে না 3.82 দিন, দ্যাট মিন্স ln 2 ডিভাইডেড বাই t হাফ। ল্যামডা মানে কি? ln 2 বাই t হাফ। সো t হাফ দেওয়া আছে 3.82 দিন মাল্টিপ্লাইড বাই t। সো এখানে জাস্ট t ক্যালকুলেট করা, আর কিছু না। এই বলতো t এর একক কি হবে? টি এর একক কিভাবে? বছর হবে না, সেকেন্ড হবে না, দিন হবে বা ডে হবে। কেন? কারণ তুমি টি হাফটা বসাইছো ডে হিসাবে, সো এই পাশে যে টাইমটা বের হবে সেটাও কিন্তু ডেতে বের হবে। তুমি যদি এটা ঘন্টায় বসাইতা, এটা ঘন্টায় বের হইতো, এটা সেকেন্ডে বসাইলে সেকেন্ডে বের হইতো। সো কেয়ারফুল থাকবে এই ব্যাপারটায়। সো এখানে এককটা কি হবে? এত ডে বা এত দিন। ওকে গুড, সহজ জিনিস। গতে কি বলছে দেখ, গতে বলছে উদ্দীপকের পর্যবেক্ষণটা সঠিক ছিল নাকি ছিল না। তার মানে আমাদের চেক করা লাগবে 17.74 দিন পর মৌলটার 1/25 অংশ অবশিষ্ট থাকে নাকি অন্য কিছু হয়। কেমনে বের করবা? ডিরেক্ট ফর্মুলা, n ইজ ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তোমার কি বের করতে হবে? তোমার বের করতে হবে যে এই 25 দিন, ওই 17.74 দিন পর অবশিষ্ট পরমাণুর সংখ্যা n নটের 1/25 নাকি না। ওকে, সো আমরা যেটা বের করব সেটা হলো n ডিভাইডেড বাই n নট, এটা কি 1/25 আসে নাকি আসে না, ইজ ইকুয়ালস টু হোয়াট? ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। খুবই সহজ। বলো ল্যামডা কত হবে? ল্যামডা মানে কি? ln 2 বাই টি হাফ। সো বসিয়ে দাও ln 2 ডিভাইডেড বাই টি হাফ কত রে? 3.82। এবং কতদিন পর আমরা দেখব এটা, মানে 1/25 হয় কিনা? ওই যে 17.74। সো আমাদের টাইমটা দিয়ে দিছে, বসাই দিব 17.74। এখন আপনার চেক করতে হবে যে এই যে ভ্যালুটা n বাই n নট, এটা কি 1/25 আসে নাকি আসে না। যদি আসে তাহলে বলবা সঠিক, আর যদি না আসে তাহলে কি বলবা? সঠিক নয়। ওকে, যে কোনো একটা কিছু তো হবেই। ওকে, সো যদি আসে একদম এক্স্যাক্টলি তাহলে তো সঠিক, আর কাছাকাছি আসলেও সঠিকই বলে দিও। আর যদি এমন হয় যে না অনেক হয়ে যাচ্ছে, ডেভিয়েট হয়ে যাচ্ছে, 1/20 আসতেছে, 1/15 আসতেছে, সেক্ষেত্রে সঠিক না। যদি 1/24.7 আসে অলমোস্ট ঠিকঠাক, ঠিক আছে, সো এটাকে সঠিক বলা যায়। বাট অনেক বেশি ডেভিয়েশন আসলে তখন আর সঠিক বলা যাবে না। ওকে, দেখো বুঝছো কিনা? 10.5 দিন, ও এটা 10.5 দিন আসছে। ওকে নাইস, ভেরি গুড।
আর এটা কি আসে, এটা কি আসে নাকি আসে না জানাইস তো একটু। এই যে এটা কি 1/25 আসে বলিস তো একটু। পর্যবেক্ষক ঠিক ছিল, উনারও আপনার মতো এক্সপার্ট। আমি এক্সপার্ট? ও নো, এটা তোকে কে বলছে আমি এক্সপার্ট? কই থেকে জানছিস তুই এটা? 17.75 আসে, ঠিক আছে। ভাইয়া গ্রাফে অর্ধায়ু আর নর্মালটি বুঝি না, একটু গ্রাফে দেখান। এ দেখো দেখাইছিলাম, তুমি তো তখন বোধহয় ছিলা না। নর্মালটি, আচ্ছা নর্মালটি আর ইয়া বুঝো না। আচ্ছা তোমাকে তাহলে আলাদাভাবে বুঝাই দিই, তারও অপেক্ষা, এখানে বুঝাই দিই। হ্যাঁ এখানে একটা গ্যাপ আছে, গ্যাপের মধ্যে একটু বুঝাই দিই। ওকে, তুমি অলসো মোস্ট প্রবলি থিওরিটিক্যাল ক্লাসটাও করো নি, থিওরিটিক্যাল ক্লাসও আমি বুঝাইছিলাম। যাই হোক ব্যাপার না, দেখো এই বরাবর আছে n, মানে হলো পরমাণুর সংখ্যা তোমার পাত্রে বা স্যাম্পলের মধ্যে কতগুলো পরমাণু আছে, আর এটা হলো টাইম, ঠিক আছে, যে কত সময় অতিবাহিত হচ্ছে। এখানে গ্রাফটা এই সমীকরণটা ফলো করে, n ইজ ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, ঠিক আছে। এবং গ্রাফটা দেখতে হয় এরকম, বুঝছিস, এরকম। আচ্ছা এই গ্রাফের মানে কি, ধরো আমি কয়েকটা পয়েন্ট নিচ্ছি, এই যে এই পয়েন্টটা, এটা হলো ধরো 20, ঠিক আছে, ধরো 20, এই পয়েন্টটা হলো 16, এই পয়েন্টটা হলো 10, এই পয়েন্টটা হলো ধরো 8, কথার কথা 8 না, অন্য কিছু নাও, ধরো 6 নাও, 6, ঠিক আছে। আর এখানে গ্রাফটাকে একটু নিচে নামাও, ওকে, একটু নিচে নামাইতে হবে গ্রাফটা, এরকম, ওকে ফাইন। এখন ধরো এই যে এই জায়গার কারেসপন্ডিং যে টাইমটা সেটা হলো 10 সেকেন্ড, ওকে সব সেকেন্ডে। এখান কারেসপন্ডিং যে টাইমটা সেটা হলো 20 সেকেন্ড, এখানকার কারেসপন্ডিং যে টাইমটা সেটা ধরো কত, 20 সেকেন্ড, তো আচ্ছা এটা ধরো 35 সেকেন্ড, ঠিক আছে, এরকম কিছু একটা। আচ্ছা কি মিন করতেছে এটা, এটা মিন করতেছে যখন তোমার টাইম 0 ছিল, মানে যখন তুমি অবজারভেশন শুরু করছো, তখন তোমার পাত্রে পরমাণুর সংখ্যা ছিল 20টা, ঠিক আছে। যখন সময় 10 সেকেন্ড অতিবাহিত হয়ে গেছে, তোমার পাত্রে অবশিষ্ট পরমাণুর সংখ্যা হয়ে গেছে 16টা, বাকি 4টা কই গেছে, বাকি 4টার তেজস্ক্রিয় ভাঙন হয়ে গেছে, মানে তেজস্ক্রিয় রশ্মি নিঃসরণ করে তারা অন্য কোনো নিউক্লিয়াসে রূপান্তরিত হয়ে গেছে, ওকে। 20 সেকেন্ড অতিবাহিত হওয়ার পর অবশিষ্ট পরমাণু আছে কয়টা, 10টা, বাকি 10টা ক্ষয় হয়ে গেছে। যখন 35 সেকেন্ড সময় অতিবাহিত হয়েছে, তখন তোমার কাছে অবশিষ্ট পরমাণু আছে কয়টা, 6টা। সো এখানে আমরা যেটা পাই যে কত সময় পর পাত্রের মধ্যে অবশিষ্ট পরমাণু কয়টা সেটা পাই। এখন এই যে সময়টা, এর মধ্যে এমন একটা সময় আছে যেই সময় পর গিয়ে পাত্রে অবশিষ্ট পরমাণুর সংখ্যা অর্ধেক হয়ে যায়। যেমন তুমি খেয়াল করো এখানে কোন সময় পর পাত্রে অবশিষ্ট পরমাণুর সংখ্যা অর্ধেক হয়েছে, শুরুতে 20টা ছিল, কখন অর্ধেক হয়েছে, এই যে যখন 10টায় রূপান্তরিত হয়েছে, তার জন্য কতটুকু সময় লাগছে, 20 সেকেন্ড সময় লাগছে। এই 20 যেটা, এইটাই হলো টি হাফ, ঠিক আছে, এইটা হলো অর্ধায়ু। আবার 20 থেকে যে 10 হইলো, 10 থেকে আবার একটা সময় 5 হবে, 10 থেকে 5 হইতেও দেখবা সেম 20 সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে। যখন 5 হবে দেখবে এখানে অতিবাহিত সময় 40, ঠিক আছে। তার মানে যে 10 থেকে আবার 5 হইলো, তার জন্য আলটিমেটলি 20 সেকেন্ড সময়ই লাগছে। অর্ধায়ু সবসময় সেম থাকবে, ওকে। সো অর্ধায়ু হলো অ্যাকচুয়ালি একটা টাইম, এই গ্রাফেরই এক্স অক্ষ বরাবর একটা টাইম, যেই টাইম পর গিয়ে পরমাণুর সংখ্যাটা অর্ধেক হইছে, আর কিছু না, ঠিক আছে। দেখো এখন বুঝছো কিনা, এখন বুঝতে পারার কথা, দেখো বুঝছো নাকি জানাও, হ্যাঁ ওকে। আমরা বোধহয় সামনে আগে কই ছিলাম, আয় হায়, হ্যাঁ এটা হইছে 6 নাম্বারটা, বুঝছি সবাই, শিওর, গুড। পরেরটাই আয়, 7 নাম্বারটায় দেখ কি বলছে। 7 নাম্বারটা হলো কুমিল্লা বোর্ড 2022, কি বলেছে রে, বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে দুইটা তেজস্ক্রিয় পদার্থ রেখে লক্ষ্য করলেন যে পদার্থ দুইটা নিম্নের ন্যায় তেজস্ক্রিয় বিকিরণ করে, মানে দুইজনের এরকম গ্রাফ দেওয়া আছে, এটা হলো এ আর এটা হলো বি, এটা হলো n0/2, এটা হলো n0/4, আচ্ছা n0/4 দেওয়া আছে না, আচ্ছা সমস্যা নেই। বলছে বি মৌলটার বন্ধন শক্তি ইলেকট্রন ভোল্টে নির্ণয় করো। তোমাকে বি মৌলের ভর ত্রুটি বা তোমার ম্যাস ডিফিসিয়েন্সি যেটা বা ওই ডেলেম যেটা সেটা দিয়ে দিছে, সেখান থেকে বন্ধন শক্তি বের করতে বলছে ইলেকট্রন ভোল্টে, মেগা ইলেকট্রন ভোল্টে না, আবার এটা কোনো ব্যাপার রে, বল কেমনে করবি, ডেলেম তুই জানিস, ডেলেম কত, ওই যে 0.003 AMU, এক অ্যাটমিক ম্যাস ইউনিট বা এক AMU সমান কতখানি শক্তি, 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এখান থেকে বন্ধন শক্তি কত হবে, বন্ধন শক্তি ইজ ইকুয়ালস টু 0.003 ইন্টু 931.5 এত
মেগা ইলেকট্রন ভোল্ট। তোমাকে ইলেকট্রন ভোল্টে নিতে বলছে, তো 0.003 ইন্টু 931.5 ইন্টু 10⁶ এত ইলেকট্রন ভোল্ট। সিম্পল, ঠিক আছে, একদম সহজ, বেশি সহজ। ঘর নাম্বারে আসো। উদ্দীপক অনুসারে এ এবং বি মৌলের গড় আয়ু কি এক হবে নাকি ডিফারেন্ট হবে? এক হওয়ার তো কোনো সুযোগই নাই, বোঝাই যাচ্ছে। যাই হোক, দেখো আমাদের এ মৌলটা এখানে ছিল এন নট, ঠিক আছে। একটা নির্দিষ্ট সময়, এই যে তোমার এখানে আসছে 100 বছর পর তার পরমাণুর সংখ্যা হয়েছে 4/1 খেয়াল করছো? মানে সে যখন এই যে এখানে ছিল, এই যে এন নট ছিল, মানে একদম শুরুতে একটা নির্দিষ্ট সময় 100 বছর অতিবাহিত হয়েছে, তার পরমাণুর সংখ্যা কত হয়েছে? এন নট বাই 4। সিমিলারলি বি মৌলে দেখো, বি মৌল এখানে ছিল একটা নির্দিষ্ট সময় 75 বছর পর তার পরমাণুর সংখ্যা কত হয়েছে? এন নট বাই 4। সো আমাদের দেখতে হবে দুইজনের যে গড় আয়ু সেটা কি সেম আসে নাকি ডিফারেন্ট আসে। কেমনে চেক করবা? খুবই সিম্পল। আসো গ নাম্বার আসো। প্রথমে এ মৌলের জন্য আসি। এ মৌল, এ মৌলের ক্ষেত্রে কি হইছে? পরমাণুর সংখ্যা হইছে 1/4, ঠিক আছে। বা তুমি যেভাবে লিখতে পারো অবশিষ্ট পরমাণু n, সরি n ইজ ইকুয়ালস, আরে n ইজ ইকুয়ালস টু হোয়াট? n নট বাই 4। কত বছর পর এই ঘটনাটা ঘটছে? 100 বছর পর মোস্ট প্রবাবলি। হ্যাঁ, এর ক্ষেত্রে 100 বছর পর। 100 বছর সময় অতিবাহিত হওয়ার পরে এই ঘটনা ঘটছে, পরমাণুর সংখ্যা 4/1 হয়ে গেছে। তাহলে আমরা একটা কাজ করি, এখান থেকে এর জন্য ল্যামডা বের করি, ঠিক আছে। তাহলে এর জন্য ল্যামডা কেমনে বের করবা? খুবই সহজ, ln n নট বাই n ইজ ইকুয়ালস টু ল্যামডা টি, ঠিক আছে। আমাদের অ্যাকচুয়ালি লাগবে 1/λ। কেন? কারণ গড়ায়ু মানে কি 1/λ। সো আমরা প্রথমে ল্যামডাটা বের করি, পরে উল্টাই নিব নি। ওকে, সো চলো ln n নট বাই n কত হবে রে? n নট বাই n হবে 4, তাই না? তুমি এটাকে n নট এখানে নিয়ে আসো, n 4 হবে। ওকে, আর ল্যামডা অফ এ মানে এ মৌলের ক্ষয় ধ্রুবক মাল্টিপ্লাইড বাই টাইম, কত বছর সময় পরে এই যে পরমাণুর সংখ্যা 4/1 হয়েছে? 100 বছর। সো এখানে আসবে 100 ইয়ার। ওকে, সো এখান থেকে তুমি ল্যামডা পেয়ে যাবা এ মৌলের ক্ষয় ধ্রুবক পেয়ে যাবা। বলো তো ক্ষয় ধ্রুবকের একক কি হবে? টাইম কোন এককে বসাইছো? ইয়ার, তাহলে ক্ষয় ধ্রুবক হবে পার ইয়ার। এখান থেকে আপনার কি বের করতে হবে? এর গড় আয়ু। এর গড় আয়ু কেমনে বের করবা? টি এভারেজ অফ এ ইজ ইকুয়ালস টু 1/λ অফ এ, ঠিক আছে। ল্যামডাকে ইনভার্স করে দিলে গড় আয়ু পাওয়া যায়। ভাই গড় আয়ুর একক কি হবে? তোমার ল্যামডার একক কি? পার ইয়ার। উল্টাইলে একক কি হবে? ইয়ার। ওকে, সো এখান থেকে আপনি এ মৌলের গড় আয়ু পেয়ে যাবেন বছর এককে। সিমিলার জিনিস আপনি বি মৌলের জন্য করবেন। চলেন ভাই বি মৌলের জন্য কেমনে করব? বি মৌল, ঠিক আছে। বি মৌলের জন্য কেমনে করবা? বি মৌলেও পরমাণুর সংখ্যা 4/1 হইছে, কিন্তু কত বছর পর? 100 বছর পর না, বি মৌলের ক্ষেত্রে এটা হইছে 75 বছর পর। সো বি এর জন্য টাইমটা 75 ইয়ার্স। ওকে, সো এখান থেকে আমরা যেটা করব, বি মৌলের ক্ষয় ধ্রুবকটা বের করব। সেটা কিভাবে? ln n নট ডিভাইডেড বাই n ইজ ইকুয়ালস টু ল্যামডা বি ইন্টু টি, ঠিক আছে। তাহলে n নট বাই n কত হবে রে? 4 ল্যামডা বি, সময় লেগেছে কত? 75 বছর। এখান থেকে আমরা ল্যামডা বিটা বের করব, বা বি মৌলের ক্ষয় ধ্রুবকটা বের করব। একক কি হবে? পার ইয়ার। বি মৌলের এভারেজ লাইফ কেমনে বের করব, বা গড় আয়ু কেমনে বের করব? ল্যামডাকে উল্টাই দিয়ে। তাহলে বি মৌলের গড় আয়ু টি এভারেজ অফ বি হবে 1/λ বি, এত বছর, ঠিক আছে। দুটো সেম আসবে না, অবশ্যই ডিফারেন্ট আসবে। সো আপনি কি লিখে দিবেন? যে না, দুইজনের গড় আয়ু সেম নয়। কি নয় ভাইয়া? দুইজনের আরে আমার হাতের লেখা, আই হেট মাই হাতের লেখা। দুইজনের গড় আয়ু সেম নয়, ঠিক আছে, বা সমান নয় লিখতে পারো। গড় আয়ু সেম নয়। ওকে, দেখো বুঝছো কিনা? একদম সহজ, ঠিক আছে। আচ্ছা, আমি জানি অনেকে বলবা যে ভাইয়া 4/1 হইছে, তার জন্য 75 বছর সময় লাগছে। আমরা তো এখান থেকে 2 দিয়ে ভাগ করলে পাইতাম, অর্ধেও পাইতাম, সেখান থেকে গড়ায়ও বের করতে পারতাম। হ্যাঁ, করা যায় তো, বাট যেহেতু ঘ নাম্বার আসছে একটু বড় করে লেখাটাই ভালো, কারণ অ্যাডমিশন আসলে বলতাম না। বাট যেহেতু এইচএসসি পরীক্ষায় প্রপারলি না লিখলে হয়তো বা স্যাররা মার্কস কাটা দিতে পারে। আমি চাই না তোমার কোনো মার্কস কাটা যাক, তুমি পুরা মার্কস পাও। পুরা মার্কস পাইতে চাইলে একটু বড় করে ম্যাথটা করে দিয়েছো, ঠিক আছে। দেখো, বা এটা নর্মালিও করা যায়, তো তুমি নর্মালিও টি হাফ বের করে সেখান থেকে গড়াইও বের করতে পারতা, সমস্যা হতো না। ওকে,
ইনফ্যাক্ট এখানে ম্যাথ করারও দরকার নাই, এটা তো বুঝাই যায়। 4/1 হইতে একজনের একরকম সময় লাগছে, আরেকজনের 4/1 হইতে আরেক রকম সময় লাগছে, দুইজনের টি হাফ গড়াই সব কিছুই আলাদা হবে। সো এটা ম্যাথ না করেও বলা যায়, বাট কিছু করার নেই, করতে হবে। ওকে, 72.14 আর 54.10 আসছে, হ্যাঁ আসতে পারে, এরকম অবশ্যই আসতে পারে। ওকে, ও ক্লাস 1-এর পিডিএফটা, হ্যাঁ হ্যাঁ ক্লাস 1-এর পিডিএফটা দেওয়া হয় না, আমি আজকে একবারে দুইটা একসাথে দিয়ে দিচ্ছি, দুইটার পিডিএফ একসাথে দিয়ে দিব, ঠিক আছে? দেখো সবাই বুঝছো কিনা বাচ্চারা? সামনে আগাই বোধ হয়। এটা কত নম্বর সিকিউ ছিল আমাদের? এটা ছিল 7 নম্বর সিকিউ। 8 নম্বরে আয়, 8 নম্বরে কি বলছে? এটা কোথায়? সিলেট বোর্ড 2022। আসো কি বলেছে। ট্রিটিয়াম একটি তেজস্ক্রিয় পদার্থ। ট্রিটিয়াম কি? হাইড্রোজেন 13। ওকে, এটা প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে। ট্রিটিয়ামের অর্ধায়ু 12.5 বছর। আচ্ছা তোমাদের একটি ইন্টারেস্টিং একটা ইনফরমেশন বলি। তোমরা কি জানো এই যে নিউট্রন যে আছে, ঠিক আছে, ও কিন্তু কোনো স্টেবল কিছু না। নিউট্রনের অর্ধায়ু কত জানো? নিউট্রনের অর্ধায়ু বা গড়ায়ু, সরি অর্ধায়ু না গড়ায়ু, তেজস্ক্রিয় হইলে অর্ধায়ু থাকতো, বাট নিউট্রন কোনো স্টেবল কিছু না। এই যে নিউট্রন যেটা তোমরা ইউজ করো না, ওই যে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যেটা থাকে, একটা ফ্রি নিউট্রন অন এভারেজ 10.3 মিনিট থাকতে পারে। এর মধ্যেই সে অন্য কোনো না কোনো বিক্রিয়া ঘটাই ফেলবে, সে একা থাকতে পারবে না, ঠিক আছে? সো আমাদের চারপাশে আমাদের কিন্তু মানে ধরো আমরা রেডিয়েশন দিয়ে ভরপুর। এই যে তুমি ঘরের মধ্যে বসে আসছো, তুমি হয়তো মনে করো যে এইসব তেজস্ক্রিয়তার আমি ধারে কাছে নাই, না তোমার চারপাশে তেজস্ক্রিয়তা আছে প্রত্যেকটা জিনিসের মধ্যে। এই দুনিয়া পুরো তেজস্ক্রিয়তা দিয়ে ভরা। এই এতগুলা তেজস্ক্রিয় বিস্ফোরণ হয়েছে, 3টা বড় বড় তেজস্ক্রিয় বিস্ফোরণ হয়েছে, হ্যাঁ আমাদের এই যে এই পৃথিবীর মধ্যে আর কি। জানো কিনা তোমরা? একটা তো চেরনোবিল, এটা জানো বোধ হয়, আর এটা ছিল বোধ হয় ফুকুশিমা জাপানে, টর্নেডো যখন হলো 2011-তে মোস্ট প্রবাবলি। আরেকটা ছিল হলো ইউএসএতে, এটা ইউএসএর কোন স্টেট এটা মনে নাই, বাট এইটার নাম ছিল হলো 3 মাইল আইল্যান্ড। ওকে, সো এই যে এত বড় বড় তোমার নিউক্লিয়ার অ্যাক্সিডেন্টগুলো হয়েছে, সেখান থেকে তেজস্ক্রিয়তা বের হয়েছে না? হয়েছে তো। দুনিয়ার মধ্যে কিছুগুলো চলে গেছে না? তেজস্ক্রিয় মৌল ইনফাইনাইট টাইম জুড়ে থাকতে পারে, তেজস্ক্রিয়তা অলমোস্ট ইনফাইনাইট টাইম ধরে থাকে। সো আমাদের আশেপাশে তেজস্ক্রিয়তা আছে, এটাকে তোমার ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বলে। হ্যাঁ, এই যে আমরা আসি না, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। তোমরা গাইগার মুলার কাউন্টারের নাম শুনছো না ছোটবেলায়? অবশ্যই শুনছো। আমি স্কুলে থাকতে দেখছিলাম মনে হয়, মানে ওই লাইক বইয়ের মধ্যে নাম ছিল। গাইগার মুলার কাউন্টার কি করে? তেজস্ক্রিয়তা মাপে। এবং যখন একটা তেজস্ক্রিয় পরমাণু গাইগার মুলার কাউন্টারে প্রবেশ করে, তখন গাইগার মুলার কাউন্টার একটা টিক শব্দ দেয়। তো তুমি যদি রুমের মধ্যে একটা গাইগার মুলার কাউন্টার এনে রাখো, তুমি লাইক কয়েক সেকেন্ড পর পর খালি শুনবা টিক টিক টিক, তার মানে তোমার আশেপাশে তেজস্ক্রিয়তা দিয়ে ভরা। বাট এটা আমাদের জন্য খুব বেশি ক্ষতি না, হয়তো বা মানে অনেক সময় ধরে থাকলে তখন ক্ষতি, বাট নর্মালি খুব বেশি ক্ষতি হয় না, ঠিক আছে? যাই হোক, সো তেজস্ক্রিয়তা কিন্তু আমাদের চারপাশ জুড়ে সব জায়গাতেই আছে, আমরা জাস্ট বুঝি না বা আমরা মানাই নিছি কাইন্ড অফ, এরকম যে আমাদেরই ইভলিউশন হয়েছে, ঠিক আছে? আসো, ট্রিটিয়াম একটা তেজস্ক্রিয় পদার্থ, এটা পর্যন্ত ঠিক আছে। 25 বছর পর একটা নির্দিষ্ট ট্রিটিয়াম বস্তু খণ্ডের কত অংশ অবশিষ্ট থাকবে? অর্ধায়ু দেওয়া আছে ভাই, সময় দেওয়া আছে, তোমাকে বলছে কতখানি অবশিষ্ট থাকবে, কেমনে বের করবা? সহজ, n ইজ ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আচ্ছা তোমরা এটা খেয়াল করছো কিনা, আমি কখনো কখনো এটা ইউজ করতেছি, কখনো কখনো ln দিয়ে ইউজ করতেছি। যদি তোমাকে দেখো, এটা তোমাদের একটু শিখাই দিই, তোমরা এটা মাথায় রেখো, হ্যাঁ, জীবনমুখী ট্রিক্স। যদি তোমাকে প্রশ্নে n বের করতে বলে, মানে তুমি দুইটার যে কোনো একটা অ্যাপ্লাই করলেই হবে, দুইটা ফর্মুলা তো সেম ফর্মুলা, বাট কোনটা তোমার ক্যালকুলেশন ইজি করবে, অ্যাডমিশন এটা খুব বেশি লাগবে, ঠিক আছে? n বের করতে বললে তুমি ইউজ করবে এটা, n ইজ ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আর যদি তোমাকে ল্যামডা অথবা টি বের করতে বলে, ঠিক আছে, সেই ক্ষেত্রে তুমি ইউজ করবা ln n নট বাই n ইজ ইকুয়ালস টু ল্যামডা টি। মানে তুমি চাইলে ওই কেসে ওইটা ইউজ করতে পারো, আবার এই কেসে ওইটা ইউজ করতে পারো, বাট এই কেসে এটা ইউজ করলে ক্যালকুলেশন উড বি ইজিয়ার। সিমিলারলি এই কেসে এটা ইউজ করলে ক্যালকুলেশন সহজ হবে তোমার জন্য, আর কিছুই না। ওকে, বাকি এমনিতে সব সেম। আচ্ছা, তো তোমাকে বলছে যে 12 কত বছর পর? 25 বছর পর, মানে তোমার টাইম হলো 25 বছর, সেই 25 বছর পর তোমার অবশিষ্ট পরমাণুর সংখ্যা বা কত অংশ অবশিষ্ট থাকবে। সো কেমনে বের করবেন? আপনি অ্যাকচুয়ালি বের করবেন n ডিভাইডেড বাই n নট, যে আমার অবশিষ্ট পরমাণু শুরুতে থাকা পরমাণুর কত অংশ, এটাই জানতে চাইছে। ওকে, সো দ্যাট ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এই ল্যামডার ভ্যালু কত হবে? অর্ধায়ু কত দেওয়া আছে? 12.5 বছর, তাই না? তাহলে ল্যামডা হবে ln2 ডিভাইডেড বাই অর্ধায়ু, মানে 12.5। এবং টাইম কত, কত বছর পর তুমি হিসাব করতেছো? 25 বছর পর। সো তোমার টাইম হলো 25 বছর। ওকে,
একটা জিনিস মাথায় রাখবা, এখানে যদি টাইমটা মিনিটে দেওয়া থাকতো তুমি কিন্তু এখানে মিনিটে বসাইতে পারতা না, কারণ তুমি এখানে টি হাফটা বছরে বসাইছো, তোমার এই টি হাফ এবং এই টাইম দুইটা সেম ইউনিটে বসাইতে হবে, কেয়ারফুল। ওকে, সো এখান থেকে আমরা n/n0 পেয়ে যাব, এটাই আপনার অ্যান্সার টেকনিক্যালি। ঠিক আছে, এবার আসো ঘ নম্বরে কি বলেছে। কতে বলেছে ট্রিটিয়ামের 50% ক্ষয় হতে যে সময় লাগে তা তার গড়ায়ুর চেয়ে বেশি নাকি কম, হিসাব করো। কি কোয়েশ্চেন ভাই, অবশ্যই কি হবে বলো, কম হবে, তাই না? 50% ক্ষয় হইতে যে সময় লাগে সেটা হলো অর্ধায়ু, অর্ধায়ু তো গড়ায়ুর চেয়ে কমই হয়। চলেন কেমনে বের করবেন, প্রথমে লেখেন 50% ক্ষয় হওয়া মানে কি। 50% ক্ষয় হওয়া মানে হলো 50% অবশিষ্ট থাকা। ঠিক আছে, ওকে। এবং এই সময়টা কার সমান হবে, এই সময়টা অবশ্যই তার অর্ধায়ুর সমান হবে। দ্যাট মিনস এটার জন্য প্রয়োজনীয় টাইমটা তার অর্ধায়ুর সমান, এবং সেই অর্ধায়ু তোমার কুইশনে দেওয়াই আছে 12.5। সো নতুন করে ক্যালকুলেট করার কিছুই নাই, 12.5। আবার তুমি চাইলে এটা ক্যালকুলেটও করতে পারো, সমস্যা নাই। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ক্যালকুলেট। সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে আপনি লিখবেন যে ln n0/n ইজ ইকুয়ালস টু ল্যামডা টি। তোমার কি পরমাণুর সংখ্যা অর্ধেক হওয়া লাগবে না, তাহলে n0/n এর ভ্যালুটা হবে 2। ঠিক আছে, যেখান থেকে বের করো n0/n কত হবে 2। ল্যামডা মানে কি ln2 ডিভাইডেড বাই t হাফ মাল্টিপ্লাইড বাই t। দেখো তোমার টাইম যেটা আসবে সেটা কিসের সমান আসবে, t হাফের সমান আসবে। ঠিক আছে, কারণ ln2 কাটাকাটি চলে যাবে। সো পরমাণুর সংখ্যা অর্ধেক হইতে প্রয়োজনীয় সময়টা আসলে অর্ধায়ুর সমান, এবং সেটা দেওয়া আছে কত, 12.5 বছর। ওকে, সো এটা হলো পরমাণুর সংখ্যা অর্ধেক হওয়ার জন্য প্রয়োজনীয় সময়। এখন সেটা কি গড়ায়ুর চেয়ে বেশি নাকি কম, সেটা কেমনে বের করবা, গড়ায়ু কেমনে বের করে, টি এভারেজ ইজ ইকুয়ালস টু হোয়াট বলো, টি হাফকে ln2 দিয়ে ভাগ করা লাগবে। ঠিক আছে, সো তোমার যেটা বের হয়েছে 12.5, সেটাকে 0.693 দিয়ে ভাগ করলে তুমি গড়ায়ুটা পাবা এত বছর। সো আপনার অ্যান্সার কি হবে, অবশ্যই গড়ায়ু অর্ধায়ুর চেয়ে বা 50% ক্ষয় হইতে যে সময়টা লাগে সেটা গড়ায়ুর চেয়ে কম, মানে অর্ধায়ু যেটা 50% ক্ষয় হইতে যে সময় লাগতেছে বা 50% অবশিষ্ট থাকতে যে সময় লাগতেছে সেটা কি গড়ায়ুর চেয়ে কম। ওকে, সো প্রয়োজনীয় সময় গড়ায়ুর চেয়ে কম। ওকে, প্রয়োজনীয় সময় কার চেয়ে কম রে, গড় আয়ুর চেয়ে কম। সহজ, দেখো তো বুঝছো কিনা বাচ্চারা, দেখো এই বুঝছিস কিনা দেখ, গাইগার মুলার কাউন্টার বিক্রি করা শুরু করেন, কিনবো। আমি কই থেকে পাবো গাইগার মুলার কাউন্টার ভাই, গড, গাইগার মুলার কাউন্টার বিক্রি করা শুরু করেন, ও নো, আমি কোথায় পাবো, বুঝছি, ভেরি গুড। বাকিদের কি অবস্থা গাইস, বাকিরা বুঝেছো, জানাও একটু আমাকে, বাকিরা সবাই কি বুঝছি। দেখো ভাই আপনার ওয়ান শট ক্লাস অসাম, থ্যাংক ইউ ম্যান, থ্যাংক ইউ গড। দেখো বুঝছো কিনা, আমাদেরকে আরো আছে, আমাদের মনে হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে অ্যাকচুয়ালি আমাদের। ওকে, 8টা সিকিউ ছিল, 8টাই হয়ে গেছে। ওকে, আর আমি তোমাদের যেটা বললাম ওই যে একটা কোয়েশ্চেন যেটা হয়েছে, ওটা আমি তোমাদের একটু দেখাই দিই, দাঁড়াও ওয়েট, আমি ওটা বলি যে কোয়েশ্চেনটা আসলে যে টাইপিস্ট ভুল করছে যার কারণে লিখতে পারি না, ওটা তোমাদের একটু বলে দিই, নাহলে একটা মনের মধ্যে একটা খুঁতখুঁতানি থেকে যাবে নিজেরই। কোয়েশ্চেনটা হলো ছিল এরকম, দেখো ময়মনসিংহ বোর্ড 2023, এক্স এবং ওয়াই দুইটা তেজস্ক্রিয় পদার্থ। এক্স পদার্থটার 1 গ্রাম থেকে প্রতি সেকেন্ডে এতগুলা আলফা কণা নিঃসৃত হয়। ঠিক আছে, এক্স এর পারমাণবিক ভর এত, 4000 বছর পরে ওয়াই এর 1/32 অংশ অবশিষ্ট থাকে। তোমাকে বলছে ওয়াই এর ক্ষয় ধ্রুবক কত। দেখো দেখাই দেই যেহেতু কোয়েশ্চেনটা আসছে, এটা হলো ময়মনসিংহ বোর্ড, ওকে 2023। ঠিক আছে, সেখানে তোমাকে বলছে হলো যে 4000 বছর পর, টি হলো 4000 বছর, ওকে, তারপর অবশিষ্ট অংশ কত থাকে, 1/32 অংশ। ঠিক আছে, তো তোমাকে এখান থেকে ল্যামডা বের করতে বলছে, এটা কোনো ব্যাপার বলতো, এর থেকে ল্যামডা বের করতে পারবি না, এতক্ষণ ধরে তো এগুলাই করতেছি। সো ln n0/n ইজ ইকুয়ালস টু ল্যামডা টি, ওখান থেকে ল্যামডা চলে আসবে, ডিরেক্ট ফর্মুলা। ওকে, আর ঘতে বলছে উদ্দীপকে কোন তেজস্ক্রিয় পদার্থটা অধিকতর স্থায়ী হবে। আচ্ছা, আমরা যেটা করব, দুইটা টি হাফ বের করব, যার টি হাফের মান বেশি তার কি ভাঙতে সময় লাগতেছে বেশি, যার টি হাফ বড় হবে সে বেশি স্থায়ী হবে। ঠিক আছে, বা অবক্ষয় ধ্রুবক বের করব, যার অবক্ষয় ধ্রুবক কম,
ঠিক আছে, মানে এটা লেখো, ঘ নম্বরে যে জানতে চাইছে তোমাকে সব ইনফরমেশন দেওয়াই আছে। সেখান থেকে তোমার যেটা করতে হবে, তুমি দেখবা কার অবক্ষয় ধ্রুবক কম, যার ল্যামডা যত কম তার কি ক্ষয় হচ্ছে তত কম। ল্যামডা কি কাইন্ড অফ ক্ষয় হওয়ার একটা প্রবাবিলিটি, যে প্রতি সেকেন্ডে কতগুলো ক্ষয় হয়ে যাবে। সো যার ল্যামডা যত কম তার ক্ষয় তত কম হচ্ছে, তার মানে তার ক্ষয় কম এবং স্থায়িত্ব বেশি। ঠিক আছে, স্থায়িত্ব বেশি। আবার একই সাথে তুমি ল্যামডা দিয়ে কম্পেয়ার না করে তুমি চাইলে টি হাফ দিয়েও কম্পেয়ার করতে পারো। যার অর্ধায়ু যত বেশি হবে সে তত বেশি স্থায়ী হবে। কেন? অর্ধায়ু বেশি মানে কি, ধরো একজনের অর্ধায়ু 100 বছর, আর একজনের ধরো অর্ধায়ু 150 বছর। যার অর্ধায়ু 100 বছর তার মানে কি 100 বছর পর তার সংখ্যা অর্ধেক হয়ে যাবে, আর যার 150 বছর তার 150 বছর পর গিয়ে সংখ্যা অর্ধেক হবে। কে বেশি স্থায়ী? যার অর্ধায়ু বেশি সে বেশি স্থায়ী। ঠিক আছে, তো চাইলে অর্ধায়ু দিয়েও কম্পেয়ার করতে, তোমার যেমনি কমফোর্টেবল লাগে তুমি চাইলে এটাতেও কম্পেয়ার করতে পারো। যার টি হাফ যত বেশি তার স্থায়িত্ব তত বেশি। ঠিক আছে, ওকে। সো এটা ছিল ময়মনসিং বোর্ড 2023-এর কোয়েশ্চেন, একদম ইজি, ফর্মুলায় নতুন কিছু নাই, জাস্ট নতুন একটা পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে হবে। গ নাম্বার তো সেম, ঘ নাম্বার একটু ডিফারেন্ট হালকা। ওকে, দেখো বুঝছো কিনা। সো এটা হলো আমাদের আজকের 1 নাম্বার সিকিউ যেটা ছিল ওইটা। ঠিক আছে, বাট টাইপিস্টের ভুলের জন্য সেটা উঠাইতে পারি নাই। হ্যাঁ দাদা, কবে ক্লাস শুরু করলেন? আজকেই রে। আচ্ছা, বাদ দিব না, না বাদ দিস না, বাদ দিস না, বাদ দিস না, পর 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 সময় আছে, পর 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 ওয়ান শট ক্লাস দেখিস, ওয়ান শট ক্লাস তো নিবই, সেমিকন্ডাক্টর সমস্যা নেই, তখনও হয়ে যাবে, প্যারা নাই। সেমিকন্ডাক্টর খুব সহজ চ্যাপ্টার ভাই, জাস্ট কয়েকটা জিনিস আছে আমি বলি শুনো। ফরওয়ার্ড বায়াসিং পড়ো, রিভার্স বায়াসিং পড়ো, ডায়োডের কয়েকটা ম্যাথ করো, আর হলো অ্যাম্প্লিফায়ার এবং সুইচ হিসাবে ট্রানজিস্টরের ব্যবহার, শেষ, চলে আসবে এর মধ্যে থেকে হোপফুলি, যদি না আইসিটির অংশ থেকে কোয়েশ্চেন করে। আইসিটির অংশ থেকে কোয়েশ্চেন করলে তোমরা এমনি পারা উচিত, তোমরা তো নাম্বার সিস্টেম এমনি পারো, বা নর গেট, অর গেট বা ইউনিভার্সাল যেসব গেট টেট আছে এগুলো পারো না, এমনিই পারো। সো ওগুলো থেকে যদি কোয়েশ্চেন করে তো কোনো প্যারাই নেই। আর যদি এই পাশ থেকে কোয়েশ্চেন করে, আইদার তোমাকে বায়াসিং থেকে কোয়েশ্চেন করবে, ফরওয়ার্ড বা রিভার্স বা ডায়োডের ফরমেশন থেকে করতে পারে টুকটাক হালকা পাতলা। পি টাইপ এন টাইপ তোমরা ক্লাস 9-10-এও পড়ে আসছো, সো এটা তোমাদের জন্য নতুন কিছু না। এছাড়া একবার দেখলে আমি নো পেরা যাবে তুমি পি টাইপ এন টাইপ। মেইনলি যেটা পড়া লাগবে সেটা হলো ট্রানজিস্টর। ঠিক আছে, ট্রানজিস্টারের 2-3টা ম্যাথ আছে, আর হলো ট্রানজিস্টরের 2টা ব্যবহার আছে, একটা অ্যাম্প্লিফায়ার হিসাবে আর একটা হলো সুইচ হিসাবে। এই 2টা পড়া লাগবে ভালো মতো, তাইলেই হবে, সমস্যা নেই। ঠিক আছে, দেখো 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 বুঝছো কিনা গাইড। ওকে, তাহলে আই হোপ আমাদের মোটামুটি হয়েছে, আমাদের সিকিউ শেষ। আমাদের নেক্সট ক্লাসে আমরা মডার্ন ফিজিক্স শুরু করব এবং খুব তাড়াতাড়ি আপনাদের শেষ হয়ে যাবে, সমস্যা নেই। কালকের ক্লাসে মডার্ন ফিজিক্স শুরু হচ্ছে, কালকে আমরা মডার্ন ফিজিক্সের থিওরি পড়বো। ওকে, আর তারপরের ক্লাসে হলো আমরা মডার্ন ফিজিক্সের সিকিউ সলভ করব। ঠিক আছে গাইস, তাহলে আজকের মতো ক্লাস এই পর্যন্ত থাকলো। ক্লাস রুটিনটা আপডেট করে দিয়েন দাদা। আরে আমি বলি শোন, মানে ক্লাসের রুটিনে যে ইয়াটা হচ্ছে, মানে আমার তো কালকে পর্যন্ত পরীক্ষা ছিল, সো রুটিন এমনি একটু উল্টাপাল্টা হয়ে আছে। সো আমি কালকেও ক্লাস নিব, তারপরে রুটিনটা আমি দিচ্ছি। কালকে ক্লাসটা নিয়ে আমি তারপর আমি রুটিন দিচ্ছি। কালকে ক্লাসটা হোক আগে, কালকে ক্লাস আছে, কালকে রাত 10টায় অবশ্যই তোমাদের ক্লাস হবে। ঠিক আছে ভাই, বিষয় সময় আরে দূর, এত কোর্স টোর্স কি আনবে ভাই? আমি কোর্স টোর্স নিতে পারবো না ভাই, আমার অবস্থা খুব খারাপ। আমার নিজের জন্য আমি কোনো সময় বের করতে পারতেছি না। নিজের যে একটু 10 মিনিট সময় আছে, সরি এত না, আবার লাইক কোথাও যে একটু ঘুরতে যাবো বা কিছু একটা করবো, নাই কোনো, মানে লাইক নাই, নাই বলতে নাই, একদমই নাই। ঠিক আছে, সো জীবনে একটু শান্তি দরকার রে, শান্তি দরকার। ওকে, দেখা যাবে ওইটা অ্যাডমিশনের টাইমে দেখা যাবে, যাই হোক পরেরটা পরে। ওকে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আজকে তো গেল কয় তারিখ, আছে মনে হয় 3 তারিখ গেল না, আমাদের কালকে ক্লাসটা হলো 4 তারিখ আর কি, মানে আগামীকাল। ওকে, সো আগামীকাল রাত 10টায় দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার অফ ইউর সেলফ। আজকের মতো ক্লাস এখানেই শেষ, গুড বাই।